আচ্ছা দেখেন আমরা আবার করি। ঠিক আছে, তো ড্রাইভ ইতে গেলাম 89, আমরা একটা নতুন ফোল্ডার করি আজকে ক্লাসের জন্য, ক্লাস 3। তো এখানে ফাইল তৈরি করি, ইজিলি আমরা তৈরি করি নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। এখানে জাস্ট ফাইলের নাম লিখি, আমরা ফাইলের নাম লিখলাম হচ্ছে index.html। ওকে, ইজিলি আমরা অন্যভাবেও ক্রিয়েট করতে পারি, নোটপ্যাড ওপেন করার মাধ্যমেও করতে পারি, এইভাবেও করতে পারি, নো প্রবলেম। আচ্ছা এটাকে এখন ওপেন করি, ঠিক আছে। আচ্ছা ওপেন করে এখন শুরু করি। ফার্স্টে আমরা যদি HTML করতে চাই কি করতে হবে, অ্যাট ফার্স্ট যেটা করতে হবে HTML ট্যাগটা শুরু করতে হবে, শেষ করতে হবে। তো আমরা শুরু করলাম, তারপর শেষ করে দিলাম। ওকে, তারপর যেটা করতে হবে, আমাদের HTML ডকুমেন্টের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। তো আমরা HTML এর ভিতরেই যেহেতু, HTML পেজের ভিতরেই যেহেতু থাকবে, সেহেতু কি HTML ভিতরেই আমরা দুইটা পার্ট লিখব। তো ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে হেড পার্ট শুরু করলাম, হেড পার্টটা শেষ করলাম। আর হেড পার্টের মধ্যে আপাতত শুধুমাত্র একটা ট্যাগই থাকবে, সরি এস হবে না, ট্যাগের নামটা হচ্ছে কি সমস্যা, টাইটেল। টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করলাম, মাঝখানে কন্টেন্ট দিয়ে দিলাম, দিস ইজ আওয়ার ওয়েবসাইট টাইটেল, ঠিক আছে। আচ্ছা তারপর হেডের পরে যেটা লিখবো আমরা, অবশ্যই HTML এর ভিতরে বাট হেডের পরে এখানে যেটা লিখবো সেটা হচ্ছে বডি পার্ট। বডি শুরু করব, বডি শেষ করব। ওকে, হয়ে গেল। আচ্ছা এখানে ভিতরে আমরা লিখি, যদি আমরা কোনো হেডিং দিতে চাই কোনো ওয়েবসাইটে, হেডিংটা দেখতে কেমন হয়, একটু বড় হয় এবং একটু মোটা। আচ্ছা হেডিং দিতে চাইলে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে H1 ট্যাগ ইউজ করব। শুরু করলাম H1 ট্যাগ, H1 ট্যাগ ক্লোজ করে দিলাম, আমরা ভিতরে দিয়ে দিলাম দিস ইজ আওয়ার হেডিং 1 ট্যাগ। এখন এটা কিভাবে শো করবে দেখেন, আমরা রান করি, রান থেকে ফায়ারফক্স, ওয়েট করেন, রান হবে, এই যে রান হয়ে গেছে, দিস ইজ আওয়ার হেডিং 1 ট্যাগ। আচ্ছা এখন আমি চাচ্ছি এটাকে মাঝখানে নিব, লেখাটাকে মাঝখানে নিব। মাঝখানে নেওয়ার জন্য আমাদের আরেকটা যেটা ইউজ করতে হয় সেটা কি বলা হয়, অ্যাট্রিবিউট, যেটার মধ্যে আমরা কন্টেন্টের পজিশন পরিবর্তন করতে পারি, অনেক কিছু করা যাবে নেক্সটে, আমরা এখনো সবকিছু দেখি নাই, বাট আস্তে আস্তে অনেক কিছু আমরা শিখবো। যেমন সিএসও করতে হয় অ্যাট্রিবিউটের মাধ্যমে, ঠিক আছে, হ্যাঁ অ্যাট্রিবিউটের মাধ্যমে সিএসএস করতে হয়, বাট আমরা ওইটা আপাতত দেখতেছি না। বাট এখানে সিম্পল অ্যাট্রিবিউট দেখি, যেমন আমরা এখানে দেখছিলাম যে অ্যাট্রিবিউটের একটা নাম সেটা হচ্ছে অ্যালাইন। অ্যাট্রিবিউট কিভাবে ইউজ করতে হয়, অ্যালাইন ইকুয়াল দুইটা ডাবল কোটেশন, মাঝখানে কি দিতে হবে, কি হবে, যে আমরা কি করতেছি, অ্যালাইন করতে যাচ্ছি, অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, যে একটা একটা লেখার পজিশন কোথায় থাকবে। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে সেন্টার থাকবে, ডিফল্টলি লেফটে থাকেই, তো আমরা এটা কোথায় রাখবো, সেন্টারে রাখবো। রিলোড দেই, দেখেন সেন্টারে চলে আসছে। ওকে, আচ্ছা তারপর আমরা আরেকটা দেখি সেটা হচ্ছে পি, প্যারাগ্রাফ টেক্সট। একটা পি মানে হচ্ছে কি একটা প্যারা। আচ্ছা তো আমরা একটা কিছু টেক্সট নিয়ে আসি, আমরা গুগল, মনে করেন লরেম ইপসাম। অনেক সময় দেখবেন যেখানেই যান সেখানেই দেখবেন যে লরেম ইপসাম লিখে সার্চ দেয়, ইউটিউবে কয়েকটা টিউটোরিয়াল দেখলে এটার পাবেন। দেখেন তো এটার কোনো অর্থ বুঝেন কিনা, সরি, হ্যাঁ এটা হচ্ছে এরকম ইংলিশ যেটার কোনো অর্থ নাই। আচ্ছা রিলোড দেন, এখানে এটার পাবেন না, কপি করেন translate.google.com, এখানে দিয়ে দেন। এখানে যদি কোনো ল্যাঙ্গুয়েজ ধরতে পারে তাহলে বলবে যে এটা এই ল্যাঙ্গুয়েজ ধরতে পারছে, সে ধরতে পারে নাই, ও আচ্ছা লেটিন ডিটেক্টেড, লেটিন ক্যারেক্টার এগুলা, বাট অ্যাকচুয়ালি দেখেন কাস্টমাইজ করা যাবে অপটিক, ও মাই গড, এটার সাথে এটার কোনো মিলই নাই।
এনিওয়ে যাই হোক। আচ্ছা দেখেন এখানে কিছু করতেছে পিটা। এখন যদি এটাকে যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে এখানেও কি করতে পারি, আমরা অ্যালাইন ইউজ করতে পারি। এটাকে করে দিলাম মনে করেন জাস্টিফাই। নর্মালি আমরা যেটা করি আর কি বেশিরভাগ প্যারাগ্রাফের ক্ষেত্রে জাস্টিফাই করে দিলাম, কি হয়ে যাবে, দুই দিক দিয়ে সমান হয়ে যাবে। আমরা চাচ্ছি ভিতরের কোনো একটা লেখাকে বোল্ড করার জন্য মনে করেন এটাকে বোল্ড করব, এই যে এটা লোবর টিস, তো বোল্ড করার জন্য কি ইউজ করব, বি ইউজ করব এখানে, আবার বিটা শেষ করে দিব। এখন রিলোড দেন এখানে ল্যাবরেটরিজ, ঠিক আছে। আবার অন্য একটা টেক্সটকে আমি চাচ্ছি ইটালিক করবো, এই যে এমিট যেটা আছে এটাকে ইটালিক করব, তাহলে কি এটাকে ইউজ করব, আই টেক শুরু করলাম এখানে, আইটা শেষ করলাম। এখন রিলোড দিয়ে আমরা কিছু করতেছে ইটালিক হয়ে গেছে। আচ্ছা তারপর আমরা এই টেক্সটটাকে চাচ্ছি আন্ডারলাইন দিব, এই টেক্সটের নিচে কি ইউজ করতে হবে, ইউ ট্যাগ। আমরা শুরু করলাম এখানে, শেষ করলাম, ওকে। আবার এখানে মনে করুন এ স্কোয়ার বি থাকবে, টুটাকে কি করব, উপরে নিয়ে যাব। তো উপরে নেওয়ার জন্য এখানে কি ট্যাগ ইউজ করতে হবে, নট সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, এস ইউপি। তো টুটাই জাস্ট উপরে উঠবে, এই জন্য টু এর মানে সুপারস্ক্রিপ্টের ভিতরে টু দিয়ে দিলাম। এখন কি হবে, টুটা উপরে চলে যাবে, রিলোড দিয়ে এখানে এই যে উপরে চলে গেছে, ওকে। আবার যেটা ছিল আমরা আরেকটা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এইচ টু ও। এবার আমি কি চাচ্ছি, টুটা একটু নিচে আসবে, তো নিচে নামানোর জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো এখানে শেষ করে দিলাম সাবস্ক্রিপ্ট। এখন রিলোড দেই, টুটা একটু নিচে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা আর কি কি দেখছিলাম আমরা। আচ্ছা দেখেন এই যে পিটা শেষ হয় নাই, দেখছেন ভুল হয়েছে না একটা আমাদের। আচ্ছা আমরা মনে করেন এখানে তো অনেক কোড, তাই না, মনে করেন আমাদের কি ভুল হয়েছে আমরা খুঁজে পাচ্ছি না, অথবা মনে করেন আমাদের কোনো ভুল হয়েছে কিনা আমরা চেক করব যে আমাদের কোডের মধ্যে কোনো ভুল আছে কিনা। আচ্ছা এটা দেখার জন্য ফায়ারফক্স দিয়ে আপনার পেজটা ওপেন করলেন, এখানে রান করলেন, রান করার পর ভিউ পেজ সোর্স করবেন, ভিউ পেজ সোর্স। দেখেন তো উপরে একটা রেড কালার হয়ে আছে না, রেড কালার মানে হচ্ছে আমাদের ডকুমেন্টের মধ্যে কোনো সমস্যা আছে, এরর আছে। এখানে শেষ না করলে এরর দেখানোর দরকার ছিল। মনে করেন আরেকটা পি শেষ করলাম এখানে, ঠিক আছে। এখন রিলোড দেন, দেখেন তো এরর দেখায় কিনা, এখনো এরর দেখায় না। এনিওয়ে দুইটা কেটে দেন, দেখেন তো এরর দেখায় কিনা, কোনো রেড কালার দেখায় কিনা দেখেন, আগেরটা ছাড়া এটা ছাড়া। একটাই ছিল আর দেখাচ্ছে না, আচ্ছা। তারপর মনে করেন আমরা এটা ভুলে শেষ করলাম না, দেখেন তো এরর দেখায় কিনা, দেখাচ্ছে এখন এরর একটা বাড়ছে। এটার কারণ হচ্ছে আরো ডান দিকে আসেন, এই যে আমরা এটা শেষ করলাম, দুইটাই শুরু করলাম তাই না, দুইটাই কিন্তু এখানে শুরু করা হয়েছে, একটাও শেষ করা হয় নাই, এই জন্য নিচে রেড কালার চলে আসছে, সেইটাতে বোঝাচ্ছে যে আমাদের এখানে কোনো সমস্যা আছে, ওকে। যেমন আমি দেখাচ্ছি এখানে যদি একটা এটা ইউজ না করি ডাবল কোটেশন, তো না ইউজ করে যদি আমরা এখানে রিলোড দিই, দেখেন পুরাটাই কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। আমাদেরকে খুঁজে বের করতে হবে যেহেতু রেড, এখানেই কি কোথাও এরর আছে, ঠিক আছে। এররগুলো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে দেখতে পারি। আচ্ছা কথা হচ্ছে এখানে পিটা শেষ করেন, সবই তো ঠিক আছে, এখানেও শেষ করেন, রিলোড দেন। এখন সবই তো ঠিক আছে আমাদের, দেখেন এখানেও কোনো ভুল নাই, এখানেও কোনো ভুল নাই, এখানে কোনো ভুল নাই, এখানেও কোনো ভুল নাই, কোথাও ভুল নাই। বাট আমি বললাম যে যদি কোনো রেড কালার থাকে তার মানে হচ্ছে কি আমাদের এখানে কোনো সমস্যা আছে। বাট অ্যাকচুয়ালি সমস্যাটা কি, এটা শুরু করলাম, এটাও শেষ করে ফেলছি, এটাও শুরু করছি, এটাও শেষ করছি, বাট সমস্যাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা সমস্যাটা হচ্ছে কি, আমি বলি প্রত্যেকটা এইচটিএমএল ফাইলের মধ্যেই একটা ডক টাইপ ডিক্লারেশন করতে হয়, একটা ডক টাইপ ডিক্লারেশন করতে হয়, ঠিক আছে। আচ্ছা ডিক্লারেশনটা কেন করতে হয় আমি বলি, যেমন আমরা এখন যে রুলসটা মেনে এইচটিএমএল করতেছি সেটা হচ্ছে HTML5, মানে হচ্ছে আমরা HTML5 ভার্সনটা ইউজ করতেছি। HTML এর আরো অনেক ভার্সন আছে, যেমন HTML1, HTML2, HTML3,
HTML4 HTML5 বাট আমরা যেটা ইউজ করতেছি কোনটা লেটেস্ট ভার্সন যেটা লেটেস্ট আমরা ইউজ করতেছি HTML5 আমাদেরকে জাস্ট বলে দিতে হবে যে আমরা HTML5 ইউজ করতেছি ঠিক আছে এখন বলে দেওয়ার জন্য যেটা করতে হয় একটা ডক টাইপ ডিক্লারেশন করতে হয় জাস্ট মানে একটা অতিরিক্ত কোড লিখতে হয় একেবারে উপরে যেটার মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে পারবো যে আমরা এই HTML ডকুমেন্টের ভিতরে যা ইউজ করব সেটা হচ্ছে কি HTML5 এবং HTML5 এর রুলস মেনে তারপর আমরা কোডগুলা করছি ওকে এই জন্য যেটা করব একেবারে উপরে HTML এর উপরে এইভাবে দেখেন এটা একটু অন্যরকম জাস্ট এখানে লিখে দিব ডক টাইপ স্পেস HTML ঠিক আছে লেস দেন এক্সক্লেমেটরি চিহ্ন একটা তারপর হচ্ছে ডক টাইপ স্পেস HTML তারপর আবার গ্রেটার দেন শেষ আচ্ছা এখন রিলোড দেন এখানে সরাসরি রিলোড দিলেও হয় দেখেন এখন কোনো রেড কালার আছে তার মানে হচ্ছে কি আমাদের ডকুমেন্টে কোনো এরর নাই বুঝতে পারলাম এখন যাবে বাট আমরা এখন অথবা এখন মডার্ন জগতে কেউ HTML4 ইউজ করে না 3 ইউজ করে না 2 ইউজ করে না 1 ইউজ করে না সবাই যেটা ফলো করে সেটা হচ্ছে HTML5 এবং সবাই যেটা চায় সেটা হচ্ছে HTML5 কেউ আপনার কাছে চাবে না 1 লাখে একজনও চাবে না যে আপনাকে যে আপনি আমাকে HTML4 এর যে রুলস আছে ওই রুলস মেনে আপনি আমাকে একটা ওয়েবসাইট তৈরি করেন 1 লাখেও একজন চাবে না ঠিক আছে সো আমাদের এগুলো লাগবে না কখনো ওকে আমরা অলওয়েজ HTML5 এর রুলস মেনে তারপর কি করব HTML গুলো ইউজ করব ওকে আচ্ছা HTML5 কি অ্যাকচুয়ালি সেটা আরেকটু ক্লিয়ার করে নেই HTML5 হচ্ছে এখানে অনেক রুলস রেগুলেশন আসছে রুলস এন্ড রেগুলেশন ঠিক আছে এবং নতুন কিছু ট্যাগ আসছে নতুন কিছু ট্যাগ ঠিক আছে যেমন ভিডিও ট্যাগ অডিও ট্যাগ আর অনেক কিছু আছে আমরা দেখব এগুলো কি নতুন আসছে যেগুলো আগে ছিল না ঠিক আছে এটা হচ্ছে ফ্যাক্টর আমরা ডক টাইপ ডিক্লারেশন করে দিলাম কাজ শেষ অলওয়েজ যখন HTML স্টার্ট করবেন ডক টাইপটাও কি করতে হবে আমাদের ডিক্লারেশন করে দিতে হবে আচ্ছা এখন আজকে নতুন একটা বিষয় দেখাই সেটা হচ্ছে সাপোজ আমরা যাচ্ছি এখানে কি লিখব বাংলা লিখব বা বাংলা লিখি দেখেন লেখা যায় কিনা অব্রু কিবোর্ড আচ্ছা রানিং আছে অলরেডি কোথায় আচ্ছা এই যে এখানে তো আমরা এখান থেকে বাংলা লিখব বাংলা সিলেক্ট করলাম ও সরি ফার্স্টে ট্যাগটা তো লিখে নিতে হবে পি শুরু করলাম পি শেষ করলাম এখন মাঝখানে বাংলা লিখব সিলেক্ট করি এখানে আমাদের হচ্ছে ডান পাশে উইন্ডোজ 8 এর মধ্যে এই ঝামেলা এখান থেকে আবার সিলেক্ট করে নিতে হয় বাংলা আমাদের আসতেছে আচ্ছা না আসার কারণ হচ্ছে এখানে এনকোডিং দেখছেন এই এনকোডিং থেকে UTF-8 সিলেক্ট করে দিতে হবে UTF-8 সিলেক্ট করলে যে কোনো ধরনের ক্যারেক্টার সাপোর্ট করে ঠিক আছে মানে আপনি এখানে যাই লিখতে যান না কেন সব ধরনের ক্যারেক্টারই সাপোর্ট করবে এখন বাংলাটা সাপোর্ট করতেছে না বাট আপনি যখন এনকোডিং থেকে UTF-8 সিলেক্ট করবেন ঠিক আছে তখন সব সাপোর্ট করবে দেখেন আমাদের দেশের নাম আবারও ভুল হলো বাংলাদেশ ঠিক আছে আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি ওকে বাংলাও লিখতে পারতেছি বাট এখন রান করেন দেখেন বাংলা আসে কিনা আসে দেখছেন কি আসছে সমস্যা না এক ধরনের আচ্ছা এটার কারণ হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজারে এই বাংলাগুলো সাপোর্ট করতেছে না আমাদের এখানে ঠিকই কাজ করতেছে এখন বাট ওয়েব ব্রাউজারে কাজ করতেছে না ঠিক আছে এটা হচ্ছে সমস্যা কাজ করানোর জন্য আমাদেরকে আলাদা আরেকটা কাজকর্ম করতে হবে আলাদা কিছু করতে হবে অ্যাকচুয়ালি আচ্ছা দেখেন কি করতে হবে এই হেড ট্যাগের ভিতরে নতুন একটা ট্যাগ ইউজ করব আমরা ইমেজ ট্যাগ দেখছি আমরা ইমেজ ট্যাগের মতো একটা ট্যাগ ইউজ করব যেটার নাম হচ্ছে মেটা আবারও সমস্যা ট্যাগের নামটা হচ্ছে মেটা ট্যাগ মেটা ঠিক আছে মেটা ট্যাগ ইউজ করব ইমেজ ট্যাগ তো এরকমই থাকে জাস্ট ইমেজ শুরু করে যেটা শেষ নাই কোনো মেটা ট্যাগটা ওকে আমরা সেম একই ভাবে ইউজ করব
আর এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কার সেট। কার সেট মানে হচ্ছে ক্যারেক্টার সেট বোঝানো হয়। তো কার সেট দিয়ে এখানে এনকোডিং আমরা কি দিয়েছিলাম, UTF-8, তাই না? এখানেও দিয়ে দিব UTF-8। UTF-8 দিলে যেটা হয়, যত ধরনের ক্যারেক্টার আছে সব ধরনের ক্যারেক্টারই কি সাপোর্ট করে, ঠিক আছে? তো এখন রিলোড দেন আমাদের ব্রাউজারে, দেখেন তো বাংলা আসছে কিনা। মানে হচ্ছে আমরা বাংলাটাও লিখতে পারছি। ওকে, এ হচ্ছে সিস্টেম। অলওয়েজ এটা রেখে দিবেন যাতে করে অন্যান্য যদি কোনো ক্যারেক্টার ইউজ করেন যাতে করে কি ওটা সাপোর্ট করে। বুঝতে পারছি এখন? আর এখানে যদি লেখার সময় যদি দেখেন যে কাজ করতেছে না, তাহলে যেটা সমস্যা সেটা হচ্ছে কি এনকোডিং থেকে UTF-8 করতে হবে। আপনার কম্পিউটারে কি দেওয়া আছে, আনসি দেওয়া আছে নরমালি। আরেকটা বিষয় দেখবেন আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে, আমি টেক্সট লিখছি না এখানে, আমারটা তো একেবারে উইন্ডোজ মানে আমাদের স্ক্রিন সাইজ যতটুকু ওই সাইজ অনুযায়ী কি আমাদের টেক্সটগুলো শো করতেছে। আপনার কম্পিউটারে যেয়ে দেখবেন যে এটা একেবারে ডান দিকে চলে গেছে, এরকম এরকম চলে গেছে, স্ক্রল করে ডান দিকে যাওয়া লাগতেছে, ঠিক আছে? তো এটা ফিক্স করার জন্য যেটা করবেন, ভিউ থেকে জাস্ট ওয়ার্ড্রপে ক্লিক করবেন, এরকম হয়ে যাবে। ওকে, বলে দিলাম। আচ্ছা, লাস্ট ক্লাসে আর কি দেখছি আমরা, কিভাবে লিঙ্ক করাতে হয় সেটা দেখছি। যেমন আমরা যাচ্ছি কোথাও ক্লিক করলে কি কোনো একটা ওয়েবসাইটে চলে যাবে, আমরা ক্লিক হেয়ার করলাম, করে আমরা যাচ্ছি এখানে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, http://facebook.com। এখন আমরা যদি রিলোড দেই, এখানে রিলোড দিয়ে যদি এখানে ক্লিক করি, কোথায় চলে যাবে, ফেসবুকে চলে যাবে। ওকে, আর আমরা যদি কোনো একটা ফাইলকে লিঙ্ক করাতে চাই, মানে হচ্ছে আমরা চাচ্ছি আরেকটা HTML ফাইল থাকবে যেটাকে কি করব, লিঙ্ক করাবো, এই index.html এ ক্লিক করলে ওই ফাইলে চলে যাবে। ওইটা করার জন্য আমরা এখানে আরেকটা ফাইল তৈরি করি, ফাইলের নাম রাখলাম হচ্ছে about.html। এখন এটার ভিতরে কিছু একটা লিখি, মনে করেন অ্যাবাউট পেজ, জাস্ট কোনো HTML লিখলাম না, যাতে আমরা বুঝতে পারি আমরা আসছি অ্যাবাউট পেজে। তো এইটাকে যদি লিঙ্ক করতে চাই কি করতে হবে, এটা যেহেতু সেম ডিরেক্টরিতে আছে, মানে আমরা যেখানে কাজ করতেছি, যেই ফাইলে কাজ করতেছি, আমরা যেই ফাইলটাকে লিঙ্ক করতে যাচ্ছি ওটাও কি সেম ফোল্ডারে আছে, সেম জায়গাতেই আছে, সেম জায়গাতে অথবা সেম ডিরেক্টরিতে যদি ফাইলটা থাকে, তাহলে আমাদের যেভাবে লিঙ্ক করতে হবে সেটা হচ্ছে কি শুধুমাত্র ফাইলের নামটা লিখে দিতে হবে। তো আমরা লিখে দিলাম শুধুমাত্র কি about.html। এখন যদি রিলোড দিয়ে এখানে ক্লিক করি তাহলে কি দেখাবে, কি কোথায় চলে গেল, অ্যাবাউট পেজে চলে গেছে। যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকে সেম ফাইলটাই, মনে করুন এখানে একটা ফোল্ডার, সরি এখানে একটা ফোল্ডার আছে, মনে করেন অ্যাবাউট ফোল্ডারের ভিতরে ফাইলটা আছে কোনটা, about.html। এটাকে লিঙ্ক করাবো কিভাবে তাহলে, এখানে ফার্স্টে যেটা দেখাইতে হবে যে আমরা যেখানে আছি সেখানে কি আছে, ফার্স্টে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নাম হচ্ছে কি অ্যাবাউট দিয়ে স্ল্যাশ দিয়ে কি মেনশন করব আমরা, যে অ্যাবাউট একটা ফোল্ডারের ভিতরে কি আছে, about.html নামে একটা ফাইল আছে। ওকে, এখন রিলোড দেন এখানে, সরি এটা তো না, আমরা এখানে রিলোড দেব, রিলোড দিয়ে এখন ক্লিক করি, কোথায় চলে গেল, অ্যাবাউট পেজ, এবং লিঙ্কটা দেখেন ক্লাস 3 about.html। আর যদি ব্যাক ফোল্ডারে যেতে চাই কি করব, ///। আচ্ছা, এই হচ্ছে লিঙ্ক করা সিস্টেম। তারপরে ইমেজ কিভাবে কল করব, ইমেজটা একটা লিখবো, লিখে কি করতে হবে, ভিতরে সোর্স ইউজ করতে হবে, মানে হচ্ছে src। তখন আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি, অথবা লাস্ট ক্লাস থেকে একটা ইমেজ নিয়ে আসি, ক্লাস 2 ইমেজ কোথায়, এই যে এই ইমেজটাই নিয়ে আসি, আমরা নিয়ে এসে এখানে রাখলাম। এখন কি এটা সেম ডিরেক্টরিতে আছে, তাই তো? লিঙ্ক করা আর হচ্ছে ইমেজ লিঙ্ক করা একই কথা। তো আমরা এই ফাইলটাকে লিঙ্ক করব, এই ইমেজটাকে লিঙ্ক করব, জাস্ট কি করতে হবে, যেহেতু সেম ডিরেক্টরিতে আছে শুধুমাত্র নামটা লিখে দিলেই শেষ। এটার নাম হচ্ছে কি, সরি th.jpg। রিলোড দেয় এখন, সরি এটা না, ইমেজটা চলে আসছে। আচ্ছা দেখেন, এখন আমরা দুইটা ইউজ করলাম আমরা পাশাপাশি, একটার পাশাপাশি আরেকটা চলে আসছে, মানে হচ্ছে এটা আরেকটা প্যারা হয় নাই, তাই তো? আপনি যাচ্ছেন এটা নিচে চলে আসবে, কোনটা, এটা কি করতে পারি আমরা, হ্যাঁ সেটা তো ইউজ করা যাবে, বাট ওটা ছাড়া আমরা যতটুকু শিখছি সেটার মধ্যে থেকে।
আমরা যদি আরেকটা পি ট্যাগ নেই, পি ট্যাগ নিলে কি হবে, আরেকটা প্যারা হয়ে যাবে না অটোমেটিক্যালি, পি ট্যাগের ভিতরে ইমেজটাকে দিয়ে দিব অটোমেটিক্যালি, যেহেতু আরেকটা প্যারা হবে তার মানে হচ্ছে আরেকটা নতুন লাইনে চলে যাবে। দেখেন আমরা পি শুরু করলাম, পি শেষ করলাম, শেষ করে ভিতরে জাস্ট ইমেজটা দিয়ে দিলাম। পি মানে হচ্ছে কি আরেকটা প্যারা তৈরি হবে, এই এর জায়গায় থাকবে, বাট পরে কি তৈরি হবে, একটা প্যারা তৈরি হবে। যেহেতু একটা প্যারা তৈরি হবে তার মানে হচ্ছে কি ফুল একটা উইড তৈরি হবে। প্যারা কি থাকে, ফুল উইড থাকে, ফুল লেখা শো করে। রিলোড দেন, এখন দেখেন নিচে চলে আসছে, কারণ হচ্ছে কি পি মানে হচ্ছে কি একটা প্যারাগ্রাফ, ফুল একটা স্পেস চলে আসবে। বাট আরেকটা ওয়েতে আমরা নিতে পারি, যেমন আমরা পি ইউজ করবো না, দুইটা তো পাশাপাশি শো করতেছে এখন, তাই না? তাই তো আমরা তো ইমেজটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। আরেকটা ওয়ে হচ্ছে এই দুইটার মাঝখানে আমরা একটা ব্রেক নিতে পারবো, ব্রেক, রাইট। তো ব্রেক দেওয়ার জন্য যেটা ইউজ করতে হবে, শুধুমাত্র একটা বিয়ার ট্যাগ ইউজ করতে হবে মাঝখানে। মাঝখানে দিলে কি হবে, অটোমেটিক্যালি ইমেজটা নিচে চলে আসবে। মানে এটা এখন পাশাপাশি শো করতেছে, তো পাশাপাশি থাকবে না, অটোমেটিক্যালি নিচে চলে আসবে। দেখছেন? আপনি যদি চান এখানে আরো কিছু স্পেস দিবেন, তাহলে যেটা করবেন আরেকটা বিয়ার দেন, আরেকটু পরিমাণে স্পেস বেড়ে যাবে, এক লাইন পরিমাণ স্পেস বাড়বে। যে দেখছেন, আপনি যত স্পেস বিয়ার ইউজ করবেন ততই আস্তে আস্তে স্পেসটা বাড়তে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে বিয়ার এর কাজ। আরো কিছু দেখছি আমরা গতকাল। হ্যাঁ, ইউএল, ইউএল শুরু করলাম, ইউএল শেষ করলাম, ভিতরে আমরা দিয়ে দিলাম হচ্ছে সরি এলআই শুরু করলাম, এখানে দিয়ে দিলাম মনে করেন ক্লাস 1, এলআইটাকে শেষ করে দিলাম আমরা ক্লাস 2, এটাকেও শেষ করে দিলাম। ওকে, ক্লাস 3 এলআই। ওকে, আচ্ছা, এ হচ্ছে অবস্থা। এখন রিলোড দেই, কি চলে আসবে, বুলেট পয়েন্ট চলে আসবে। আর যদি 1 2 3 4 করতে চাই কি করব, ইউএল এর জায়গায় জাস্ট ইউএল দিয়ে দিব। এখন রিলোড দিয়ে আমরা 1 2 3 চলে আসছে। ওকে, আরো কিছু দেখছিলাম আমরা, আর তো মনে কিছু ছিল না আই থিঙ্ক। আচ্ছা, এখন আমরা নতুন কিছু দেখি আজকে। দেখেন, নতুন কিছু দেখার মধ্যে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে টেবিল। ঠিক আছে, কিভাবে আমরা এসটিএমএল দিয়ে টেবিল তৈরি করতে পারি। আচ্ছা, টেবিল তৈরি করার জন্য ফার্স্টে আমাদের জানতে হবে টেবিলের মধ্যে কি কি থাকে। টেবিলের মধ্যে কি কি থাকে, রো থাকে, কলাম থাকে, তাই না? রো কলাম, রো কলাম। তো আমরা টেবিল তৈরি করার জন্য ফার্স্টে যেটা ইউজ করব সেটা হচ্ছে টেবিল ট্যাগটা ইউজ করব। মানে টেবিল ট্যাগ ইউজ করলে যেটা হবে, আমরা ভিতরে রো কলাম তৈরি করতে পারবো। যেমন ইউএল ইউজ করলে কি হবে, আমরা ভিতরে লিস্ট স্টাইলটা তৈরি করতে পারবো। বাট আমরা যদি ইউএল অথবা ইউএল না ইউজ করি তাহলে কি এটা কাজ করবে না। ঠিক আছে, সেম একইভাবে আমরা যদি কোনো টেবিল তৈরি করতে চাই, ফার্স্টে যেটা থাকতে হবে সেটা হচ্ছে টেবিল ট্যাগটা থাকতে হবে। ঠিক আছে, এখন টেবিল ট্যাগের ভিতরে আমাদের যেটা করতে হবে, রো তৈরি করতে হবে। রো এর ভিতরে কি থাকবে, কলাম থাকবে। ঠিক আছে, দেখেন এটা কিভাবে করতে হয়। আমরা যদি একটা রো তৈরি করতে চাই, কি একটা রো তৈরি করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, একটা ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগের নাম হচ্ছে কি টিআর, নর্মাল ট্যাগের মতোই টিআর শুরু করলাম, টিআর শেষ করলাম। এখন টিআর এর মাধ্যমে কি হয়ে গেছে, একটা ফুল রো হয়ে গেছে। দেখবেন কিভাবে, এই টেবিলের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করেন, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বর্ডার। বর্ডার দিয়ে দেন 2 পিক্সেল, 2 দিয়ে দেন, মানে হচ্ছে 2 পিক্সেল পরিমাণ বর্ডার হবে আর কি, চারদিকে দাগ চলে আসবে। এখানে কিছু একটা দেন, মনে করেন ফার্স্ট রো। কিছু বোঝা যায়, অ্যাকচুয়ালি রো হইছে বাট বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো রো এর মধ্যে কি কি থাকবে, নিশ্চয়ই একটা কলাম থাকবে না, মিনিমাম একটা কলাম হইলেও তো থাকবে। তো আমরা চাচ্ছি রো এর মধ্যে মনে করেন 5টা কলাম হবে। তো একটা রো এর মধ্যে যদি 5টা কলাম তৈরি করতে চাই, আমরা যেটা একটা ইউজ করবো এটার মধ্যে, সেটা হচ্ছে টিডি। টিডি মানে হচ্ছে কি একটা কলাম। তো টিডিটা শুরু করলাম, টিডিটা শেষ করলাম, শেষ করে এখানে কিছু দিয়ে দিই, মনে করেন এখানে দিয়ে দিলাম ফার্স্ট নেম। আবার এটার ভিতরেই টিআর এর ভিতরে টিডির পরে আমরা দিয়ে দিলাম এখানে লাস্ট নেম টিডি, তারপর দিয়ে দিলাম আরেকটা টিডি তৈরি করি। এক একটা মানে কলাম তৈরি করতেছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর টিডি, ফোন নাম্বার,
আরেকটা লিখি টিডি, কি লেখা যায় মনে করুন ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, দেখেন এখন কেমন দেখা যায়, হয়ে গেছে, বর্ডারে চলে আসছে, যে বর্ডার চারদিক দিয়ে বর্ডার চলে আসছে। এখন কয়টা কলাম হয়ে গেছে? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম। ঠিক আছে, হুম, লেখাগুলো না লিখলে কিছুই শো করতো না। ঠিক আছে, অবশ্যই লেখা থাকতে হবে। আচ্ছা দেখেন এখানে কয়টা হয়ে গেল? 5টা হয়ে গেল, তাই না? এখন একটা রো তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব? নিচে ভ্যালু অ্যাড করব, তাই না? ফার্স্ট নেম ইকুয়াল, ফার্স্ট নেমের জায়গায় একটা নাম বসবে, লাস্ট নেমের জায়গায় আরেকটা নাম বসবে। এখন এটা তো একটা রো, নিচে যেটা বসাবো ওইটাও কি আরেকটা রো হবে না? আমরা যেটা করব জাস্ট এখানকার সিস্টেমটা হচ্ছে একটা রো এড করব, রো এর মধ্যে কলাম এড করব, আবার একটা রো এড করব, আবার একটা কলাম এড করব, অটোমেটিক্যালি একটা নিচে আরেকটা শো করতে থাকবে, আমাদের কিছুই করতে হবে না। দেখেন একটা রো শেষ হয়ে গেছে, এখন এটার পরে আরেকটা রো তৈরি করব। রো তৈরি করার সিস্টেম হচ্ছে কি? টিআর ইউজ করে। এখন টিআর শুরু করলাম, টিআর শেষ করলাম। এখন এটার ভিতরে কি হবে? 4টা কলাম হবে, টিডি হবে। তো আমরা 4টা টিডি দিয়ে দিলাম, টিডি শুরু করলাম, টিডি শেষ করলাম। তো এখানে জাস্ট এটার বরাবর যেহেতু দিব, এখানে কিছু দিলে দেখেন কোথায় শো করে, কোথায় শো করতেছে? এই সিরিয়ালি শো করতেছে, তাই না? ফার্স্ট নেমের বরাবর। তো আমরা ফার্স্ট নেমের বরাবর যে নাম দিয়ে দিই তাহলে কি হবে? অটোমেটিক্যালি ডাটাগুলো সুন্দর করে শো করবে। মনে করেন ফার্স্ট নেম দিয়ে দিলাম হচ্ছে, নাম বলেন একজনের, আইনাল উদ্দিন নাকি আইনাল শেখ? আচ্ছা আচ্ছা, ফার্স্ট নেম হচ্ছে আইনাল, আগের অবস্থায় ফিরে যাই। আচ্ছা, ফার্স্ট নেম হচ্ছে আইনাল, লাস্ট নেম হচ্ছে শেখ, ওনার ফোন নাম্বার হচ্ছে মনে করেন এটা ফোন নাম্বার। আচ্ছা, তারপর আরেকটা ডিডি ইউজ করি আমরা। এখন কি ইমেল অ্যাড্রেস, মনে করেন ainal@gmail.com। এখানে আমরা ডিডিটা শেষ করে দিলাম। এখন কি হয় দেখেন, অটোমেটিক্যালি কি উপরেরটার বরাবর নিচেরটা চলে আসছে, কারণ উপরে টিডি মানে হচ্ছে একটা রো, নিচে টিআর মানে হচ্ছে একটা রো, নিচে টিআর মানে হচ্ছে আরেকটা রো। আর প্রথম রো এর ভিতরে 4টা কলাম আছে, পরের রো এর ভিতরেও কি 4টা কলাম আছে। অটোমেটিক্যালি রো এর পরে একটার পরে একটা শো করতেছে। এখন যদি আমরা আরো রো তৈরি করতে চাই, জাস্ট কি করব? আবার টিআর অ্যাড করব, টিআর আবার শেষ করে দেব। টিআর এর ভিতরে কি হবে? আবার টিডি হবে, মানে ইনফরমেশন অ্যাড করব এখন নিচে। এখানে মনে করেন দিয়ে দিলাম মফিস, নিচে আরেকটা দিয়ে দিলাম টিডি উদ্দিন। এখানে টিডিটাকে আবার শেষ করে দিলাম। আবার কি দেব? আরেকটা ফোন নাম্বার দিব, মনে করেন এটা অফিসের ফোন নাম্বার, টিডি, আবার একটা টিডি দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, আচ্ছা এখন রিলোড দেই, দেখেন অটোমেটিক্যালি কি রোগুলো অ্যাড হচ্ছে। আচ্ছা এখন আমি চাচ্ছি মনে করেন এই টাইটেলগুলোর লেখাগুলো একটু বোল্ড হবে, একটু মোটা হবে। টাইটেলটা একটু বোল্ড থাকে না? অলওয়েজ বোল্ড থাকে, একটু মোটা থাকে। তো আমরা সেটা করতে পারবো কি করবো? জাস্ট এখানে বি দিয়ে দিব, তাই তো? বিটা শেষ করে দিলাম। এখানে শেষ করলেই কি হবে? এটা বোল্ড হয়ে যাবে। বাট এখানে টেবিলের মধ্যে আরো একটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের উপরের গুলা কি হবে? অলওয়েজ মোটা হবে, তাই না? তো মোটা হওয়ার জন্য উপরের যেগুলো আছে, মানে ফার্স্ট যে রোটা আছে ওইটার এখানে টিডি না ইউজ করে টিএইচ ইউজ করতে পারেন। টিএইচ দিলে যেটা হবে অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাবে, শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে। টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং, দেখেন অটোমেটিক্যালি হয়ে গেছে। ঠিক আছে, কারণ টিএইচ এর মধ্যে অলরেডি মোটা করা আছে। ঠিক আছে, এ হচ্ছে টেবিল তৈরি করার সিস্টেম, সিম্পল। আর এই যে অ্যাট্রিবিউটটা দেখছেন, এটা যদি আমরা বাড়িয়ে দেই 5 পিক্সেল, আরো মোটা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বর্ডার। 10 পিক্সেল দিয়ে দেই, দেখেন 10 পিক্সেল পরিমাণ বড় হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে টেবিল, HTML টেবিল। আচ্ছা
আমরা নতুন কিছু দেখি, সেটা হচ্ছে আই ফ্রেম। ঠিক আছে, আই ফ্রেম। আচ্ছা, আই ফ্রেম দিয়ে আমরা যেটা করতে পারি, অন্য কোনো ওয়েবসাইট অর ওয়েবসাইটের কন্টেন্ট, আমরা ওয়েবসাইটের কন্টেন্ট বাদ দেন, ওয়েবসাইটের ভিডিও ধরেন, ওয়েবসাইটের ভিডিও আমরা আমাদের ওয়েবসাইটে শো করাতে পারি। ঠিক আছে, মানে আই ফ্রেমের মাধ্যমে আমরা অন্য কোনো ওয়েবসাইট অথবা কোনো ওয়েবসাইটের ভিডিও আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো। যেমন ইউটিউব ভিডিও, আমরা যাচ্ছি ইউটিউবের যে ভিডিওটা আছে ওইটা আমাদের ওয়েবসাইটে শো করবে। তারপর যেমন হচ্ছে ভিমিও ভিডিও, ওটা কি আমাদের ওয়েবসাইটে শো করবে। গুগল ম্যাপ, ওইটা কি আমাদের ওয়েবসাইটে শো করবে। অন্য একটা ওয়েবসাইট, মনে করেন W3 স্কুল অথবা অন্য যে কোনো ওয়েবসাইট কি আমাদের ওয়েবসাইটে শো করবে। সেটা কিভাবে করা যায় সেটা আমরা দেখি। তো ফার্স্টে ডিফল্টটা দেখি, মানে বেসিক যেটা আছে ওইটা দেখি। তো আই ফ্রেমটা একটা নর্মাল ট্যাগের মতো, এইভাবে শুরু করতে হয়, এইভাবে শেষ করতে হয়। ভিতরে নর্মালি কিছু দিতে হয় না, আর মাঝখানে সোর্স ইউজ করতে হয়, এসআরসি। মানে হচ্ছে আই ফ্রেমের মাধ্যমে কি নিয়ে আসতে পারবো আমরা, অন্য একটা ওয়েবসাইট অথবা ভিডিও নিয়ে আসতে পারবো। এই জন্য কি সোর্স দিয়ে এখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিব। তো আমরা যাচ্ছি W3 স্কুল নামে যে ওয়েবসাইটটা আছে, W3 স্কুলের ওয়েবসাইটের কথা বলছিলাম। আচ্ছা, W3 স্কুলসে যাই, যে এখানে যে লিঙ্কটা আছে জাস্ট এটাকে কপি করি। আমরা কি চাচ্ছি, এই ওয়েবসাইটটা আমাদের এখানে শো করবে। এখন দেখেন, এখন জাস্ট এসআরসির মধ্যে এটা দিয়ে দেন। এখন আমাদের ওয়েবসাইটে কি W3 স্কুল চলে আসবে। রিলোড দেন, নিচে আসেন, শো করতেছে, বাট ছোট করে শো করতেছে। আমরা উইডটা বাড়াই দিতে পারবো, মানে এটার উইডটা বাড়াই দিতে পারবো, হাইটটাও বাড়াই দিতে পারবো। তো এখানে আমরা উইডও ইউজ করতে পারবো। উইড ডাবল অ্যাট্রিবিউট ইউজ করার জন্য কি করতে হবে, আবার একটা স্পেস দিতে হবে। স্পেস দিয়ে উইড দিয়ে দিলাম হচ্ছে এখানে মনে করেন 100%। আচ্ছা, এখানে 100% মানে হচ্ছে উইড মানে হচ্ছে কি লেফট রাইট, যেটা আর কি লেফট রাইটের যে এরিয়াটা আছে ওটা হচ্ছে উইড। এখন উইড 100% মানে হচ্ছে আপনার যে স্ক্রিন সাইজ থাকবে, মানে আপনার যে কম্পিউটার থাকবে, কম্পিউটারের যে স্ক্রিনের যে উইড থাকবে 100% মানে হচ্ছে ফুল উইডটা। ঠিক আছে, ফুল উইডটা পাবে। এখন রিলোড দেন, দেখেন ফুল উইড হয়ে গেছে। এখন 100% দেওয়ার পরে যদি আপনি আপনার স্ক্রিনেও দেখেন, এই HTML ফাইলটা ওপেন করে, তাহলে কি দেখাবে, এটা 100% দেখাবে। আমরা এখানে উইড ইউজ করতে পারবো, পাশাপাশি হাইট ইউজ করতে পারবো। তো হাইট দিয়ে দিলাম মনে করেন 1000 পিক্সেল। এখানে আবার আমরা 100% ইউজ করতে পারবো না হাইটের ক্ষেত্রে, কারণ হচ্ছে হাইটটা হচ্ছে আনলিমিটেড। তো এই দেখেন, আপনি যত কন্টেন্ট অ্যাড করবেন তত কি হবে, এখানে স্ক্রল বার চলে আসবে এবং নিচের দিকে যেতে থাকবে। হাইটটা হচ্ছে কি অলওয়েজ আনলিমিটেড। ঠিক আছে, এই জন্য হাইট 100% দিলেও কি কোনো কাজ হবে না। এই জন্য হাইটটা কি করে দিলাম, ফিক্স করে দিলাম যে আমাদের হাইট 1000 পিক্সেলের বেশি হবে না, যাবে না এটা। ঠিক আছে, এখন রিলোড দেন। এখানে দেখেন আমাদের আই ফ্রেমটা বড় হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটে যদি কেউ আসে তাহলে কি এখান থেকে W3 স্কুল দেখতে পারবে। ওকে, অথবা আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট EMBD করতে চান, যেমন softwareIT.com, সেটাও কি চলে আসবে। কপি করে জাস্ট এখানে দিয়ে দিন। আচ্ছা, ডাবল চলে আসছে এখানে স্ল্যাশ, যত খুশি তত দিতে পারবেন, নো প্রবলেম। শুধুমাত্র বডি HTML আর হচ্ছে হেড ট্যাগ ছাড়া আর মেটা ট্যাগ কিছু আছে, ওগুলা ছাড়া যত ট্যাগ আছে যে কোনো ট্যাগ আমরা একের অধিকবার লিখতে পারি, নো প্রবলেম। ঠিক আছে, এটা মনে রাখবেন অলওয়েজ। আচ্ছা, এখন যদি আমরা রিলোড দেই, এখানে দেখেন তো আসে কিনা। আমি তো লিঙ্ক চেঞ্জ করলাম, আসছে, লিঙ্ক তো চেঞ্জ হয়েছে তাই না, সেভও করা হয়েছে। রিলোড দেন, আবার চেঞ্জ হচ্ছে না তাই না। আচ্ছা, যদি এরকম দেখেন, আমি তো কনফার্ম যে আমি চেঞ্জও করলাম প্লাস সেভও করলাম, বাট কাজ করতেছে না কেন। এরকম যদি কখনো দেখেন যে কাজ করতেছে না, তাহলে Ctrl+Shift+R প্রেস করবেন, মানে আপনার ব্রাউজারের ক্যাশগুলো ক্লিয়ার করবেন। এবার কাজ করছে। যদি কখনো দেখেন আর কি এরকম হবে না, বাট যদি হয় যে আপনি কনফার্ম যে এখানে কি আপনি চেঞ্জ করছেন বাট কাজ করতেছে না, তখন যেটা করবেন Ctrl+Shift+R প্রেস করবেন ব্রাউজারে।
আপনার ক্যাশগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে কি আমরা যদি কোনো ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে শো করাতে চাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে মনে করেন আপনি চাচ্ছেন youtube.com-টা আপনি শো করাবেন, ট্রাই করেন তো হয় কিনা। youtube.com দিয়ে দেন, এখানে আসছে youtube.com, আসে নাই। অ্যাকচুয়ালি youtube.com আসবে না, youtube.com আসবে না, facebook.com আসবে না, গুগল আসবে না, এরকম বড় বড় যে ওয়েবসাইটগুলো আছে ওগুলো আসবে না। এটার কারণ হচ্ছে তারা তাদের ওয়েবসাইটটাকে সিকিউর করে রাখছে। তারা হচ্ছে তাদের ওয়েবসাইটটা আরেকজনকে ইএমবিডি করতে দিবে না, মানে হচ্ছে আইফ্রেম অ্যাড করতে দিবে না, অ্যাড করলেও কি কাজ করবে না, অফ করে রাখছে তাদের সিস্টেমটা, ঠিক আছে। তো এই জন্যই কি আপনি যদি youtube.com দেন, এখানে google.com দেন, facebook.com দেন, তাহলে কি ওইটা কাজ করবে না, বুঝতে পারছি। আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো কাজ করবে না, বাট ইউটিউবের আমরা যেটা শো করাতে পারবো সেটা হচ্ছে ইউটিউবের ভিডিওটা শো করাতে পারবো আমরা আমাদের ওয়েবসাইটে। ইউটিউবের ভিডিও, যেমন আমরা যাচ্ছি এই ভিডিওটা আমরা শো করাবো, কোনটা, এই ভিডিওটা দেখেন। ভিডিওটা শো করানোর জন্য আমাদের যেটা করতে হবে, নিচে আসতে হবে, শেয়ার, শেয়ার থেকে আমাদের যেতে হবে ইএমবিডি এর মধ্যে। এখানে খেয়াল করেন একটা আইফ্রেম কোড দিয়ে দিছে, খেয়াল করছেন। আপনি যদি জাস্ট এই লিঙ্কটাকে কপি করেন এসআরসির ভিতরে যেটা, এটাকে কপি করে যদি এখানে দিয়ে দেন তাহলেও কাজ করবে। জাস্ট সোর্সটা আমাদের বাকিগুলোতে লেখাই আছে। এখন রিলোড দেন, দেখেন তো কাজ করে কিনা। কন্ট্রোল শিফট আর প্রেস করি, কাজ করছে, এই যে কাজ করছে। ক্লিক করি এখন, কাজ করে নাই তো। অন্য একটা ভিডিও ট্রাই করেন, এটা ট্রাই করেন, তাও কাজ করবে না। কেন কাজ করবে না এটার রিজনটা বলতেছি। এটাকে কপি করেন, দেখেন এটা কাজ করে কিনা। সরি, এই যে লিঙ্কটা দেখছেন, আইডিটা দেখছেন, প্রত্যেকটা ইউটিউব ভিডিওর একটা ইউনিক আইডি আছে, ভি ইকুয়াল সামথিং। আপনি জাস্ট এখানেও দেখেন একটা আইডি দেওয়া আছে এমবিডির পরে, জাস্ট আইডিটা চেঞ্জ করে দেন, ভিডিওটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে লিঙ্ক করার সিস্টেমটা হচ্ছে কিরকম দেখেন, https://www.youtube.com/embed দিতে হবে, তারপর জাস্ট ইউটিউব ভিডিওর আইডিটা দিতে হবে, ঠিক আছে। আইডি কোনটা, এই যে উপরে যেটা থাকে, প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মধ্যেই একটা করে আইডি থাকে। আচ্ছা, এখন আমরা রিলোড দিয়ে দেখি কাজ করে কিনা। কাজ করছে এবার, আই থিঙ্ক এই যে ভিডিওটা রান হয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, আগেরটা কাজ না করার কারণ হচ্ছে ইউটিউবের মধ্যে অনেক ভিডিও আছে যে আপনার আইফ্রেম ইএমবিডি করতে পারবে কিনা সেটা অফ করে দেওয়া যায়। এই ভিডিওটার মধ্যে ওটা অফ করা ছিল, এই জন্য আমরা কি ইএমবিডি করছি, ঠিক আছে, বাট কাজ করে নাই, ঠিক আছে। এটা হচ্ছে সিস্টেম। অথবা আপনি যেটা করতে পারেন, সরাসরি কোডটাকেও কপি করে নিয়ে যেতে পারেন, আইফ্রেমটাকে ডিলিট করে দিলে নতুন করে অ্যাড করলেন এখানে। এখন রিলোড দেয় আপনার, আবার দেখেন ছোট হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে উইথ দেওয়া আছে, একটা উইথ 560, হাইট 315। আচ্ছা, এখানে আরেকটা অপশন দেওয়া আছে দেখেন, অ্যালাউ ফুল স্ক্রিন। এটা অ্যাট্রিবিউটই, এটাকে অ্যাট্রিবিউটই বলা হয়, এটা সিঙ্গেল অ্যাট্রিবিউট আর কি, যেটার কোনো ভ্যালু নাই। আচ্ছা, এটার মাধ্যমে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি যখন রান করবেন এখানে দেখেন একটা অপশন চলে আসছে ফুল স্ক্রিনের। আপনি যদি ওইটা না দেন তাহলে কি ফুল স্ক্রিনের অপশনটা আসবে না, ঠিক আছে। এ হচ্ছে সিস্টেম। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ফ্রেম বর্ডার। চারপাশে কোনো বর্ডার আসে নাই, এটা কি করা, 0 করা। আপনি যদি বর্ডার দিয়ে দেন এখানে 1.5, তাহলে আই ফ্রেমের চারপাশে বর্ডার চলে আসবে। এই যে অল্প একটু বর্ডার চলে আসছে, দেখছেন, এইটাই। এই হচ্ছে আপনি যদি ইউটিউবের ভিডিও শো করাতে চান। তারপর আরেকটা দেখাই, যেমন ভিমিও, নাম শুনছেন, ভিমিও ভিডিও ওয়েবসাইট। তো ভিমিওতে যান, আমরা যদি ভিমিওর কোনো ভিডিও শো করাতে চাই আমাদের ওয়েবসাইটে, এটাও সহজ। তো যে কোনো একটা ভিডিও ওপেন করেন, ওপেন করলাম এটাকে। এটাকে যদি জাস্ট শো করাতে চাই তাহলে শেয়ারে ক্লিক করবেন। আচ্ছা, শেয়ারে ক্লিক করে এই যে দেখেন এমবেড, দেখছেন এখানে অনেক কিছু দেওয়া আছে, আমাদের শুধু দরকার আই ফ্রেমটা। আচ্ছা, এটা অর্ধেক কপি করা যাচ্ছে না, আমরা পুরোটাকে কপি করি, ঠিক আছে। কপি করে
এখানে জাস্ট পেস্ট করে দেন। আমাদের যতটুকু লাগবে ততটুকু ইউজ করব। যেমন এই লেখাগুলো আমাদের লাগবে না, তাই না? এ ট্যাগ দেওয়া আছে, আরেকটা হচ্ছে পি ট্যাগ দেওয়া আছে, এটা কেটে দিলাম। ঠিক আছে, দেখেন আগের মতোই ইউটিউবটা যেরকম ছিল এটাও সেম একই রকম, যদি লিঙ্কটা চেঞ্জ আর কি চেঞ্জ। আর এখানে অতিরিক্ত আরো দুইটা চলে আসছে, এটা হচ্ছে অতিরিক্ত দুইটা। ওয়েব কিপ মানে হচ্ছে আপনার ক্রোমে কাজ করার জন্য ফুল স্ক্রিনটা, মোস্টটা মানে হচ্ছে মজিলাতে কাজ করার জন্য, মানে অতিরিক্ত ভাবে তারা এটা ইউজ করছে। আচ্ছা এখন রিলোড দেন, দেখেন আসে কিনা ভিডিওটা, দেখেন চলে আসছে। ঠিক আছে, আমি যদি এটাকে এখন নিচে নিতে চাই কি করতে পারি, আমরা আইফ্রেমটাকে পি এর ভিতরে রাখতে পারি, অথবা কি করতে পারি মাঝখানে বিআর ইউজ করতে পারি। রিলোড দিয়ে এখন নিচে চলে আসছে। ওকে, এ হচ্ছে ইউটিউব এবং ভিমিও ভিডিও শো করার সিস্টেম। আচ্ছা এখন আরেকটা যেটা দেখাবো আমি, সেটা হচ্ছে আমরা কিভাবে গুগল ম্যাপ আমরা আমাদের ওয়েবসাইটে শো করাতে পারি। ম্যাপ লিখে সার্চ দেন, গুগল ম্যাপস, এই লিঙ্কে যান, গুগল ম্যাপসের অফিসিয়াল সাইট। এখানে যে এখানে ক্লিক করবেন। আচ্ছা ক্লিক করার আগে ফার্স্টে প্লেসটা সিলেক্ট করবেন, আপনি যেই প্লেসটা শো করাতে যাচ্ছেন। এরকম না যে আপনি ফুল একেবারে পৃথিবীটাই দেখাবেন, ওইটাও দেখাতে পারবেন, বাট এরকম আমরা নর্মালি করি না। আমরা কি করি, গুগল ম্যাপ কেন শো করাই, প্লেসটা দেখানোর জন্য। যেমন আমাদের সফটওয়্যার আইডি হচ্ছে এখানে, তাই তো, আব্দুল্লাহপুর হচ্ছে এখানে, আমাদের অফিসটা হচ্ছে এখানে, ওই ক্ষেত্রে কি ইউজ করি আমরা, গুগল ম্যাপটা ইউজ করি। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের মানে প্লেসটা সিলেক্ট করেন ফার্স্টে। যেমন আমরা আছি উত্তরাতে, খুঁজে বের করেন এটা হচ্ছে আব্দুল্লাহপুর, এটা হচ্ছে 9 নম্বর সেক্টর, এটা হচ্ছে প্রথম রাস্তা, এটা হচ্ছে দ্বিতীয় রাস্তা, দ্বিতীয় রাস্তার এখানেই তো, দেখেন পাওয়া যায় কিনা সফটওয়্যার আইডি। পাওয়া না গেলে সার্চ দিবেন, এই যে সফটওয়্যার আইডি পাওয়া গেছে, দেখছেন। আচ্ছা আরেকটু সুন্দর করে পাওয়া যাবে, এখানে সার্চ দিবেন সফটেক এই যে আইটি ইনস্টিটিউট, দেখছেন একটা মার্কার চলে আসছে। ঠিক আছে, একটু সুন্দর করে শো করলাম, এইভাবে এটাকে মাঝখানে থাকবে, এইভাবে লেখা থাকবে মার্কার, যেটা হচ্ছে কি সফটওয়্যার আইডি। ওকে, আচ্ছা সিলেক্ট করার পরে যেটা করবেন, এখানে আসবেন, যে মেনুতে আসবেন, মেনুতে এসে এখানে দেখেন মানচিত্র ভাগ বা এমবেড করুন, ক্লিক করি এখানে। এখানে ক্লিক করার পরে যে মানচিত্র এমবেড করুনের মধ্যে ক্লিক করেন। এখন জাস্ট লিঙ্কটাকে কপি করেন, কন্ট্রোল সি, কপি করে আমরা দিয়ে দিই এখানে, যেখানে শো করাতে চাচ্ছি, দিয়ে দিলাম মাই ফ্রেমটা। এখন রিলোড দেন এখানে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, সে গুগল থেকে অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখন গুগল ম্যাপ চলে আসছে। আমরা যদি এটাকে ফুল উইড করতে চাই কি করতে হবে, উইডটাকে যা চেঞ্জ করে দেন, কত হবে উইড 100%। রিলোড দেন এখন, দেখেন উইড 100% করার পরে এটা অটোমেটিক্যালি নিচে চলে আসছে, কারণ উপরে তো আর 100% নাই। উপরে কি 100% জায়গা আছে, তার অল্প আছে, যেহেতু নিচে আছে সে কি নিচে চলে আসছে। কোথায়, ও ওই যে, ঠিক আছে, এই হচ্ছে ম্যাপ শো করানোর সিস্টেম। হাইট চেঞ্জ করতে পারবেন এখান থেকে, নো প্রবলেম। এখানে অতিরিক্ত একটা স্টাইল ইউজ করা আছে, স্টাইল বর্ডার 0, এইটাই সিএসএস অ্যাকচুয়ালি, স্টাইল বর্ডার 0, তারা একটা অ্যাড করছে আর কি সিএসএস। এনিওয়ে এই হচ্ছে গুগল ম্যাপ শো করানোর সিস্টেম। ওকে, আইফ্রেমের মধ্যে এর বাইরে আর কিছু নাই। আইফ্রেম খুব বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা কিছুই তো দেখলাম না, টেবিল আর হচ্ছে কি দেখলাম, আইফ্রেম। আচ্ছা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখবো এখন, সেটা হচ্ছে ফর্ম, HTML ফর্ম। যেমন আমরা যদি সফটওয়্যার ওয়েবসাইটে যাই, softwareguide.com, এখান থেকে যদি যোগাযোগে যাই, দেখেন এখানে কি শো করতেছে, ইউর নেম, এবং আমরা এখানে কিছু লিখতে পারতেছি, এখানেও কিছু লিখতে পারতেছি, এখানেও কিছু লিখতে পারতেছি, এখানেও কিছু লিখতে পারতেছি। এগুলো কি বলা হয়ে গেছে, কি বলা হচ্ছে HTML ফর্ম, ফর্ম বলা হয় এগুলাকে। আর এগুলো এক একটা আইটেমকে বলা হয়েছে ফিল্ড। ঠিক আছে, এক একটা ফিল্ড, এটা হচ্ছে নেমের ফিল্ড, এটা হচ্ছে ইমেলের ফিল্ড, এটা হচ্ছে সাবজেক্টের ফিল্ড, এটা হচ্ছে মেসেজের ফিল্ড। তো আমরা ফিল্ডগুলো তৈরি করবো এখন। আচ্ছা এখন আপনি যদি একটা ফর্ম তৈরি করতে চান, একটা ফর্ম কিন্তু একটা ফিল্ড দিয়ে নর্মালি হয় না, অনেক সময় হয়, বাট নর্মালি
একটা, যেমন আমরা যদি ফেসবুক ডট একটু সুন্দর এক্সাম্পল দিয়ে দেখাই, ফেসবুকে যাই, এখন খেয়াল করেন এটা একটা ফর্ম, এটা আরেকটা ফর্ম, এই ফর্ম দিয়ে একটা কাজ করা যাচ্ছে, এই ফর্ম দিয়ে আরেকটা কাজ করা যাচ্ছে। যদি দুইটা কাজ করা যায় তার মানে হচ্ছে কি হবে, এখানে দুইটা ফর্ম হবে। যদি একটা কাজ করা যায় তার মানে হচ্ছে এখানে একটা ফর্ম হবে। এখানে লগ ইনের জন্য একটা ফর্ম, সাইন আপ করার জন্য আরেকটা ফর্ম। তো আমরা যদি এরকম তৈরি করি যে লগ ইনের জন্য একটা ফর্ম, সাইন আপের জন্য আরেকটা ফর্ম, সেজন্য কি করতে হবে, আমাদের দুইটা ফর্ম তৈরি করতে হবে। মনে করেন আমরা ফার্স্টে লগ ইন ফর্মটা তৈরি করবো, যেখানে কি থাকবে, ইমেল থাকবে, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড থাকবে, আরেকটা কি থাকবে, সাবমিট বাটন থাকবে। এটাকে বলা হয় সাবমিট বাটন, মানে সাবমিট করা যাবে, যেখানে ক্লিক করে সাবমিট করা যাবে। আচ্ছা, তো যেহেতু ফর্ম করব সেহেতু আমাদেরকে ফার্স্টে যে ট্যাগটা ইউজ করতে হবে, এটাকে নাম হচ্ছে কি, ফর্ম ট্যাগ। তো ফর্ম ট্যাগ শুরু করলাম, ফর্ম ট্যাগ শেষ করলাম। এখন আমরা একটা বক্স তৈরি করব, কিরকম, এরকম, যেখানে কিছু লেখা যাবে। দুইটা তৈরি করি, এটা অবশ্যই কিসের মধ্যে থাকবে, ফর্মের ভিতরে থাকবে। তো আমরা এখন লিখে দিই জাস্ট ইনপুট, ইমেজ ট্যাগের মতো এটা ইনপুট, অটোমেটিক্যালি দেখেন চলে আসছে। চলে আসছে। আচ্ছা, বাকিগুলা ডিলিট করে নেই। কোনটা, এটা তো ইনপুট, মানে আপনি চাচ্ছেন যে এক রো এর মধ্যে অনেকগুলো ইনপুট হবে। হ্যাঁ, অবশ্যই কাজ করবে, কাজ করবে না কেন। আপনি টিআর টিডি ইউজ করে, এখানে টেবিল ট্যাগ ইউজ করে আপনি টিআর এর টিডির ভিতরে জাস্ট ইনপুট দিয়ে দিলেন, তখন কি হবে, মনে করেন আপনি 5টা টিডি তৈরি করলেন, মানে হচ্ছে কি 5টা কলাম, 5টা কলামের ভিতরে 5টা ইনপুট বক্স দিলেন, অবশ্যই 5টার মধ্যে ইনপুট বক্স চলে আসবে। ঠিক আছে, তখন টেবিলের মতো শো করবে, বাট ওখানে কি করতে পারবেন, আপনি লিখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, ইনপুট ইউজ করলাম আমরা, একটা বক্স চলে আসছে, দেখেন লিখতে পারতেছি। বাট এখানে আরো একটা কিছু ইউজ করতে হবে, একটু খেয়াল করেন। এটা কি ধরনের ফিল্ড, এখানে কি লেখা যাবে, ইমেল অথবা ফোন লেখা যাবে, তাই না। এখানে কি লেখা যাবে, ফার্স্ট নেম, মানে হচ্ছে নর্মাল টেক্সট লেখা যাবে। এখানে দেখেন কি লেখা যাবে, পাসওয়ার্ড। এক একটা ফিল্ডের মধ্যে, ফিল্ড একই রকম, বাট এক একটা ফিল্ডের মধ্যে কি রকম লেখা যাচ্ছে, এক এক ধরনের লেখা লেখা যাচ্ছে, তাই তো। আচ্ছা, এইটাও কি আমরা এখান থেকে বলে দিতে পারবো ইনপুটের মধ্যে থেকে। এখানে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি, টাইপ। এখানে যদি আমরা টাইপ দিয়ে দেই ইমেল, তাহলে শুধুমাত্র এই ফিল্ডের মধ্যে আমরা ইমেল লিখতে পারবো। ইমেল ছাড়া যদি অন্য কিছু লিখি তাহলে দেখেন একটা রেড কালার চলে আসবে। আমরা বাইরে ক্লিক করি, জাস্ট এখানে লিখে বাইরে ক্লিক করি, যেহেতু আমাদের সাবমিট বাটন নাই এখন, জাস্ট বাইরে ক্লিক করি, রেড কালার দেখাচ্ছে না। এই রেড কালারটা মানে হচ্ছে কি, সে বোঝাচ্ছে আর কি যে এখানে অ্যাকচুয়ালি কোনো সমস্যা আছে। সমস্যাটা কি, এখানে এটা একটা ইমেল ফিল্ড, এখানে ইমেল ইউজ করতে হবে। ঠিক আছে, বাট আমরা যদি ইমেল লিখে ফেলি @gmail.com, ইমেল হয়ে গেলে তো। এখন যদি বাইরে ক্লিক করি, দেখেন কোন এরর দেখাচ্ছে, নো এরর। ঠিক আছে, এটাকে কি বলা হয়, টাইপ। বাট টাইপ যদি আমরা দিয়ে দেই হচ্ছে টেক্সট, তাহলে যে কোনো ধরনের টেক্সট আছে, যেমন 1 2 3 4 ABCD, যত ধরনের ক্যারেক্টার আছে আমরা ওগুলা লিখতে পারবো। কোথায়, এখানে। এখন আমরা এখানে যাই লিখি না কেন, দেখেন এরর দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। ওকে, এই হচ্ছে ইনপুট বক্স। একটা তৈরি করলাম, এখন আরেকটা তৈরি করি, মনে করেন ইনপুট। আচ্ছা, এটা আমরা দিয়ে দিই হচ্ছে ইমেল, আর এটা দিয়ে দিই হচ্ছে, এখানে কি দেওয়া আছে দেখেন, কি লেখা যাচ্ছে, এটা পাসওয়ার্ড। তো এই ক্ষেত্রে আমরা টাইপ ইউজ করবো হচ্ছে পাসওয়ার্ড। হ্যাঁ, ফোন নাম্বার দিলে এরর দেখাবে। এখানে টেক্সট দেওয়া আছে, এখানে টেক্সট দেওয়া আছে। নর্মালি দুইটা একসাথে ইউজ করা যায় না HTML এ। এখানে টেক্সট দেওয়া আছে, ইমেলও দেওয়া নাই, ফোনও দেওয়া নাই, এখানে টেক্সট দেওয়া আছে, দেখতে পারবেন। দেখেন আমি দেখাই, দুইটাই দেওয়া যাবে। আচ্ছা, খেয়াল করুন, আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে ইন্সপেক্ট এলিমেন্ট দেখাইছি আপনাদের, দেখাই নেই। আচ্ছা, ইন্সপেক্ট এলিমেন্ট করলে এখানে কি কি HTML আছে সব দেখতে পারবো আমরা। এখানে দেখেন সবকিছুই কি এখানে দেখা যাচ্ছে। এটা কিসের মধ্যে আছে, ইনপুটের মধ্যে আছে। নেম, টাইপ কি দেওয়া দেখেন, টাইপ ইমেল দেওয়া, তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র ইমেল দেওয়া যাবে। বাট এখানে PHP দিয়ে, মানে অন্য একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ইমেলটাকেই কোনো কিছু করছে, মানে চেঞ্জ করছে এই যেটার মাধ্যমে। ঠিক আছে, বাট নর্মালি আপনি ইমেল দিয়ে ফোন নাম্বার লিখতে পারবেন না। ঠিক আছে, হ্যাঁ, ইমেল টাইপ মানে হচ্ছে এখানে শুধুমাত্র ইমেল লিখতে পারবেন।
আর আপনি যদি এখানে দুইটা লিখতে চান ইজি ওয়ে হচ্ছে ইউজ করা, টেক্সট ইউজ করা। তাহলে ওটা ভ্যালিডেশন করতে হবে আমাদের টেক্সট ইউজ করতে হবে, ইউজ করে ওটাকে আরো ভ্যালিডেশন করতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে অথবা আমাদের পিএইচপি দিয়ে। আমাদেরকে বলে দিতে হবে এখনো যদি কেউ, মানে একটা কন্ডিশন আর কি, আমি মুখে মুখে বলতেছি, এখনো যদি কেউ ফোন নাম্বার ছাড়া অথবা ইমেল ছাড়া অন্য কিছু দেয় তাহলে যাতে একটা এরর মেসেজ শো করে, দেখায় যে এখানে অবশ্যই কি দিতে হবে, ইমেল অথবা ফোন নাম্বার দিতে হবে। এটাকে ভ্যালিডেশন বলা হয়। ওকে, যাই হোক ছোটখাটো আর বড় হোক যাই হোক, আমাদের যদি কাজে লাগে আর কি, তাহলে কি আমরা ওইভাবে ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আমরা রিলোড দিই, এখানে দুইটা ফিল্ড চলে আসবে, একটা ফিল্ড, আচ্ছা উপরেগুলো ডিলিট করে নিই। আচ্ছা, একটা কাজ করি, এইচটিএমএল এর মধ্যে কমেন্ট দেওয়া যায়, কমেন্ট, এইচটিএমএল কমেন্টস, এটা খুবই ইম্পর্টেন্ট। কমেন্ট কেন দেই আমরা বলি, কমেন্ট দিয়ে হচ্ছে, মনে করেন আমরা একটা ওয়েবসাইটের হেডার এরিয়া করতেছি, মানে উপরে পার্টটুকু করতেছি, তো আমরা উপরে লিখে নিলাম কোডের মধ্যে যে এইটা উপরের এরিয়া, জাস্ট এক্সাম্পল। এখন এই লেখাটা শো করবে না নর্মালি ব্রাউজারে, নর্মালি লিখলে কি হবে, এটা শো করবে ব্রাউজারে, আমরা জানি, তাই না? বাট আমরা যাচ্ছি, মনে করেন এটা আমাদের হেডারের উপরের এরিয়া, এখানে কোনো একটা লেখা লিখে রাখবো। কেন লিখে রাখবো? যাতে করে পরবর্তী টাইমে যখন আমরা কোড দেখবো অথবা অন্য কেউ যখন কোডটা দেখবে, যাতে ইজিলি বুঝতে পারে এটা হচ্ছে আমাদের হেডার এরিয়া, জাস্ট বোঝার সুবিধার্থে। ঠিক আছে, কি থাকবে, একটা টেক্সট লেখা থাকবে যে এটা হেডার এরিয়া, লিখছি তো, মানে এরকম একটা লেখা থাকবে। বাট এখন সমস্যাটা হচ্ছে লেখাটা কোথায় শো করতেছে, এখানে শো করতেছে, বাট আমরা চাচ্ছি না এখানে শো করুক, আমরা চাচ্ছি লেখাটা কোথায় থাকবে, এখানেই থাকবে, বাট ব্রাউজারে শো করবে না। এটা করার জন্য যেটা করতে হবে, এখানে একটা কমেন্ট ইউজ করতে হবে, এইচটিএমএল কমেন্ট। কমেন্ট মানে হচ্ছে এখানেই দেখা যাবে, এটা ব্রাউজারে শো করবে না, জাস্ট এখানেই থাকবে এটা, এবং কমেন্টের ভিতরে যাই থাকবে সেটা কি ব্রাউজারে শো করবে না। আমরা যদি সবগুলা কোডকে কমেন্টের ভিতরে রেখে দিই তাহলে কি এই আমাদের ট্যাগগুলো কাজ করবে না। দেখেন আমরা কোনো একটা টেক্সট লিখি উপরে, জাস্ট কমেন্ট কিভাবে দিতে হয় দেখেন, লেস দেন, এক্সক্লেমেটরি চিহ্ন, তারপর হচ্ছে ডাবল হাইফেন, তারপর মাঝখানে যা খুশি লিখবেন, মনে করেন এটা আমাদের হেডার এরিয়া, তারপরে শেষ করে দিবেন আবার ডাবল হাইফেন গ্রেটার দেন দিয়ে। এখন এই যে ভিতরে লেখাটা আছে এইটা অ্যাকচুয়ালি ব্রাউজারে শো করবে না, রিলোড দেন, শো করে, শো করে না, এটা শুধুমাত্র এখানেই থাকবে। এটা কেন ইউজ করি আমরা, শুধুমাত্র সুবিধার্থে। কি সুবিধা, যে আমরা এখন হেডার এরিয়া করতেছি, আমরা এখন কন্টেন্ট এরিয়া করতেছি, এখন আমরা সাইডবার করতেছি, এখন আমরা নিচের এরিয়া ফুটার এরিয়া করতেছি, ইজিলি কি যে কেউ এসে আমাদের কোডগুলো দেখে বুঝতে পারবে যে এই কোডগুলো লেখা হয়েছে কিসের জন্য, এই এরিয়ার জন্য, এই কোডগুলো লেখা হয়েছে এটার জন্য। ঠিক আছে, তো আমি এখন যেটাই করতে যাচ্ছি, এই কোডগুলা যতগুলো কোড আছে কতটুকু পর্যন্ত, আইফ্রেম পর্যন্ত, এটা কিসের মধ্যে রেখে দিলাম, কমেন্টের মধ্যে রেখে দিলাম, কালারের মধ্যে না, কমেন্টের ভিতরে। কালার হয়ে গেছে আর কি, অটোমেটিক্যালি কমেন্ট দিলে এরকম কালার হয়ে যায়। বাট কিসের ভিতরে আছে এখন আমাদের কোডগুলো, কমেন্টের ভিতরে। এখন দেখেন কিছুই শো করবে না, কিছু করতেছে, শুধুমাত্র ফর্ম দুইটা শো করতেছে, এই যে নিচের দুইটা। নিচেরটার মধ্যে তো আর কমেন্ট দেওয়া নাই। কোন দাগটা, এটা এইটা তো শেষ করলাম, এটা হচ্ছে কমেন্ট শেষ করার সিস্টেম, এটা তো শুরু। ঠিক আছে, আর মাঝখানে আমরা যা খুশি লিখবো, মাঝখানেই যা থাকবে সেটা কি শো করবে না, জাস্ট ব্রাউজারেই থাকবে। বুঝতে পারছি এখন? হ্যাঁ হ্যাঁ, এটা এইচটিএমএল কমেন্ট রেখে দিলাম যাতে আপনারা জাস্ট কমেন্টটা ডিলিট করে দেখতে পারেন বাসায় যে। আচ্ছা, আমরা ইমেল ইউজ করলাম, পাসওয়ার্ড ইউজ করলাম, এখন একটা ইনপুট টাইপ আরেকটা ইউজ করব। এই শর্টকাটটা দেখাই দিব, আজকেই দেখাই দিব। দেখেন ইনপুট লিখে যদি জাস্ট কন্ট্রোল ই প্রেস করি, অটোমেটিক্যালি চলে আসছে। দেখেন ঠিক আছে, তো এখানে আমরা এখন কি করতে যাচ্ছি, এটাকে সাবমিট করতে যাচ্ছি, মানে সাবমিট বাটন যাচ্ছে। এখন একটা সাবমিট বাটন হবে যেটার মাধ্যমে কি করতে পারবো, আমরা সাবমিট করতে পারবো। তো এখানে আমরা ইনপুট টাইপ দিয়ে দিব সাবমিট, রিলোড দেন, দেখেন একটা সাবমিট বাটন চলে আসছে, তাই না? এখন আমরা কিছু যদি লিখি, এখানে লিখি সাবমিট হচ্ছে, এই যে এখানে একটা রেড কালার দেখাচ্ছে, কারণ হচ্ছে কি এটা কি হবে, ইমেল হবে।
তো আমরা কি ইমেল দিয়ে সাবমিট করি, দেখেন রিলোড হবে। যদি রিলোড হয় তার মানে হচ্ছে কি আমাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে। রিলোড হয়েছে, এখনো সাবমিট হচ্ছে। যদি কোনো কিছু লিখে ভুল লিখে সাবমিট করতে যাই তাহলে কি ওটা সাবমিট হবে না। ওকে, আচ্ছা দেখেন এখানে মাঝখানে দেখেন ইনপুটের ভিতরে দেখেন কোন লেখা আছে, আমরা যখন লেখা শুরু করি তখন কি ওটা চলে যাইতেছে, তাই না? তো এটা করতে পারবো আমরা। এখানে মনে করেন ইমেলের মধ্যে লেখা থাকবে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, এটার ভিতরে লেখা থাকবে। তো এটা করার জন্য এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবো, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার যদি দিয়ে দেই, প্লেস হোল্ডারের ভিতরে ইন্টার অর্থাৎ যে কোনো কিছু দিতে পারবো আমরা, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। এখন রিলোড দেন, এখানে চলে আসছে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। এখন যদি আমরা এখানে কিছু লিখতে যাই দেখেন অটোমেটিক্যালি চলে যাচ্ছে। আর এটাকে বলা হয় হচ্ছে কি প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার, এখানেও প্লেস হোল্ডার ইউজ করতে পারবো আমরা। মনে করুন এন্টার এ স্ট্রং পাসওয়ার্ড। ওকে, এখন রিলোড দেন, এখানেও চলে আসবে। আমরা যখন লিখতে যাব তখন ওটা চলে যাবে। এটাকে বলা হচ্ছে প্লেস হোল্ডার। আচ্ছা, আমরা যাচ্ছি এই লেখাটাকে চেঞ্জ করব। যেমন আমরা যাচ্ছি লগ ইন হবে অথবা অন্য কিছু হবে। কোনটাকে? সাবমিট বাটনের যে টেক্সটটা আছে কিছু করতেছে সাবমিট কোয়ারি। সবচেয়ে কনফিউশন ব্যাপার হচ্ছে আপনি যদি ক্রোম দিয়ে দেখেন, মানে ক্রোম দিয়ে যদি এটা রান করেন, সরি কি লেখা আসছে ক্রোমে সাবমিট শো করতেছে, এটার মধ্যে সাবমিট কোয়ারি শো করতেছে। এক ধরনের কনফ্লিক্ট, এক একটার মধ্যে এক এক ধরনের শো করতেছে। আচ্ছা, এটা ফিক্স করার জন্য যেটা করবেন, আমি চাচ্ছি কি সব ব্রাউজারেই সেম শো করবে, তাই তো? তো এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবেন। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ভ্যালু। ভ্যালুর মাধ্যমে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এখন ভ্যালুর ভিতরে আমরা যেটাই দিয়ে দিব, ভ্যালুর ভিতরে দিব হচ্ছে লগ ইন। এখন রিলোড দেন, এখানে লগ ইন হয়ে গেছে। এখন ক্রোমে চেক করেন, লগ ইন হয়ে গেছে। ওকে, এখন দুইটা কি সমান, সেম, ঠিক আছে? এটা হচ্ছে যেমন আমাদেরকে জানতে হবে ফার্স্টে এইচটিএমএল গুলো কিভাবে কাজ করে, সিএসএস গুলো কিভাবে কাজ করে, অথবা এইচটিএমএল গুলো কিভাবে কাজ করতেছে। অ্যাকচুয়ালি এইচটিএমএল এর যে কোডগুলো লিখতেছি, এই কোডের যে আউটপুট আসতেছে, মানে একটা লিখলে এক একটা কিছু হচ্ছে। যেমন আমরা বি ট্যাগ লিখলে বোল্ড হচ্ছে, এইচ ওয়ান লিখলে কি হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই যে ব্যাপারগুলো ঘটতেছে, এগুলো কোথা থেকে ঘটতেছে সেটা জানতে হবে। অ্যাকচুয়ালি এগুলো ঘটতেছে হচ্ছে আমাদের ব্রাউজার থেকে, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে এই যে আমরা ইনপুট ট্যাগটা লিখলাম, এখানে ব্রাউজারের মধ্যে এক ব্রাউজারের মধ্যে এক একটা দেওয়া আছে। ফায়ারফক্সে দেওয়া আছে যে আপনি যদি ইনপুট ট্যাগ লিখেন তাহলে কি চলে আসবে, এখানে অটোমেটিক্যালি সাবমিট কোয়ারি চলে আসবে। এটা হচ্ছে কি ব্রাউজারে লেখা আছে। আবার ক্রোমে কি দেওয়া আছে, ওটা সাবমিট দেওয়া আছে। এই জন্য কি এক একটা এক রকম ভাবে আসতেছে। বাট আমরা যদি ভ্যালুটা দিয়ে দিই তাহলে কি ওটা আসবে না, আমাদেরটাই কাজ করবে। ওকে, আমরা একটা ফর্ম তৈরি করলাম, আরেকটা ফর্ম তৈরি করি, ওটার কাজ শেষ। মনে করেন ওটা হচ্ছে একটা ফর্ম, ওটার কাজ শেষ। এখন আরেকটা ফর্ম তৈরি করব। আচ্ছা, এখানে এই যে এটা চলে আসে, এটা দেওয়ার দরকার নাই, আমি শর্টকাট ইউজ করছি তো এই জন্য এটা চলে আসছে। এটা রিকোয়ার্ড না, অ্যাকচুয়ালি এটা দিলেও ভুল হবে না, বাট HTML5 রিকমেন্ডেড করে কি করে যে আমরা এটা না ইউজ করি। HTML5 এর মধ্যে এটা ইউজ করতে হয় না, যেহেতু আমরা HTML5 এর রুলস অনুযায়ী কি করতেছি, কোড করতেছি। আচ্ছা, আরেকটা ফর্ম তৈরি করলাম। এখন একটা কি তৈরি করব, সাইন আপ ফর্ম তৈরি করব। মনে করেন ফার্স্ট নেম থাকবে, সারনেম থাকবে, ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে, এরকম থাকবে, সিলেক্ট করা যাবে যেটা। তারপর কি থাকবে, দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করা যাবে, এরকম থাকবে। আবার অনেক সময় দেখেন চেকবক্স দেখছেন কখনো, আমরা যখন কোথাও ক্লিক করি সাইন চলে আসে। একটু দেখাই কোথাও আছে কিনা, এখানে নাই। আচ্ছা, দেখাচ্ছে একটু পরে, এটা করে নেই। আচ্ছা, আমরা একটা ফর্ম অ্যাড করলাম। এখন একটা ইনপুট নেই, এখানে ইনপুট কি দিব, এখানে টাইপ। এখন কি এখানে আমি লিখতে যাচ্ছি হচ্ছে ফার্স্ট নেম হবে। তো এখন টাইপ কি দিব, ফার্স্ট নেম লেখার জন্য টেক্সট ইউজ করব। শেষ করে দিলাম, ইনপুট হয়ে গেল। একটা প্লেস হোল্ডার ইউজ করি যাতে যেটার মাধ্যমে বোঝা যাবে যে এখানে কি লিখতে হবে।
তো প্লেস হোল্ডারের মধ্যে দিয়ে দিলাম ফার্স্ট নেম। ওকে, আচ্ছা তারপরে আরেকটা ইনপুট ইউজ করি আমরা, এখানেও একটা টাইপ দিয়ে দিই, এটা হবে হচ্ছে সারনেম, এটাও কি দিব টেক্সট, বেশিরভাগই টেক্সটই হয়। আচ্ছা তারপরে এখানেও একটা প্লেস হোল্ডার ইউজ করি আমরা, এখানে দিয়ে দিলাম মনে করেন লাস্ট নেম, তাদের মতো তো দিতে হবে এরকম না, আমরা আমাদের মতো করি। রিলোড দেন, এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট, লেগে গেছে না, অনেক খুব লেগে গেছে। আমরা কাজ করি এই ফর্মের মাঝখানে বিআর ইউজ করি যাতে মাঝখানে স্পেস তৈরি হয়, কয়েকটা করলাম। ওকে, আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর যেটা ইউজ করব সেটা হচ্ছে কি ফিল্ড, ইমেল ফিল্ড। তো আমরা ইউজ করি ইনপুট টাইপ ইকুয়াল সাবমিট, এখানেও একটা প্লেস হোল্ডার ইউজ করলাম আমরা, সরি টাইপ তো সাবমিট হবে না, কি হবে ইমেল হবে, এখানে প্লেস হোল্ডার দিব হচ্ছে কি ইমেল অ্যাড্রেস, তাই দিদি। ওকে, আচ্ছা ইমেল বানান ভুল আছে, ইমেল হবে, দেখেন আসছে কিনা, চলে আসছে, পাশাপাশি আসতেছে। আমরা যদি চাই এখান থেকে কি নিচে চলে আসবে, এটা না নিচে চলে আসবে, এটা এখান থেকে লাস্ট নেমের মানে ফার্স্ট নেমের পরে থেকে কি হবে পরেরটা নিচে চলে আসবে, কি করতে হবে, কি করতে পারি আমরা মাঝখানে জাস্ট একটা বিয়ার দিয়ে দিলেই তো নিচে নেমে যাবে। যেমন এই যে এই ক্ষেত্রে এখানে কি হয়েছিল, আমরা একটু স্পেস নেওয়ার জন্য কি করছি, স্পেসটা অ্যাকচুয়ালি কি একটা লাইন ব্রেক হয়, বিয়ার মানে হচ্ছে একটা লাইন ব্রেক হবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিই, তার মানে হচ্ছে এই দুইটা ট্যাগের মাঝখানে একটা লাইন চলে আসবে, একটা বিশাল স্পেস চলে আসবে, তাহলে কি হবে ইনপুটটা উপরে চলে গেল, পরের ইনপুটটা নিচে চলে আসলো, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানে মাঝখানে বিয়ার দিয়ে দেন, এখন রিলোড দেন, এখানে দেখেন নিচে চলে আসছে, তাও ক্লোজ হয়ে গেছে, তাই তো একটার মাধ্যমে নিচে নামছে, আরেকটা দিয়ে দিই, এখন কি একটু স্পেস চলে আসবে, মানে দুইটা লাইন ব্রেক হয়ে গেছে। ওকে, এখনও ইউজ করি এই দুইটার মাঝখানে যাতে ইমেল অ্যাড্রেসটাও নিচে চলে আসে, এটা কপি করে দুইটার মাঝখানে দিয়ে দিলাম, এখন কি এটাও নিচে নেমে যাবে, ঠিক আছে। হ্যাঁ ব্রেক করে, লাইনটা ব্রেক করে নিচে নামায় দেয়। আচ্ছা আমরা পরে, ও আচ্ছা এখানে ক্লোজ করা হয় নাই, আরেকটা ইনপুট ইউজ করি, টাইপ হবে হচ্ছে পাসওয়ার্ড, এখানে হবে হচ্ছে প্লেস হোল্ডার, কি দিব এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন রিলোড দেই, কি লেখা যাবে এই ফিল্ডের মধ্যে, পাসওয়ার্ড লেখা যাবে, এখানেও বিআর ইউজ করি আমরা, ওকে এটা চলে আসছে। আচ্ছা এখন লাস্টে একটা সাবমিট বাটন ইউজ করি, ইনপুট টাইপ কি হবে সাবমিট বাটন, সাবমিট, সরি হ্যাঁ ঠিকই তো আছে, সাবমিটে হবে। আচ্ছা এখানে সাবমিট বাটনের টেক্সটটা চেঞ্জ করার জন্য কি করব, এখানে একটা ভ্যালু ইউজ করব, ভ্যালু ইউজ করে ভিতরে কি দিয়ে দিব, ওখানে দিয়ে দিলাম ক্রিয়েট এন অ্যাকাউন্ট। এখন রিলোড দেয়, এখানে দেখেন ক্রিয়েট এন অ্যাকাউন্ট চলে আসছে। এখনও ব্রেক ইউজ করতে পারি আমরা, নো প্রবলেম, দুইটা ব্রেক পাশাপাশি, রিলোড দেয়, এখন দুইটা ব্রেক চলে আসছে। আচ্ছা এখন যদি আমরা সাবমিট দেই, সাবমিট হচ্ছে, দেখেন ওখানে রিলোড হওয়া মানে হচ্ছে কি সাবমিট হচ্ছে, ঠিক আছে। বাট আমরা যদি কোনো কিছু ভুল দেয়, এখানে ভুল আছে না, দেখেন তো সাবমিট হয় কিনা, সে এটার মাধ্যমে বোঝাচ্ছে যে এটা কি ভুল আছে, এটা রেড কালারের মাধ্যমে। আচ্ছা আমরা যাচ্ছি, মনে করেন কেউ যদি না লিখে সাবমিট দিতে চায়, মানে কেউ যদি না লিখে কি করে সাবমিট দিতে যায়, এখন কিন্তু সাবমিট হচ্ছে, বাট আমি চাচ্ছি কেউ যদি এখানে কোনো কিছু না লিখেই সাবমিট দেয়, তাহলে কি ফর্মটা সাবমিট হবে না। যেমন এখানেই দেখাই, আমরা যদি কোনো কিছু না লিখে সাবমিট দিই, দেখেন তো কি দেখাচ্ছে, আমরা লেখাগুলো শো করাবো না, এরকম কিছু শো করবে আর কি, দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড, এখানে আবার এরও শো করতেছে, তাই না। তো আমরা একটা কিছু করবো আর কি এখানে, যাতে কি রিকোয়ার্ড দেখায় যে এই ফিল্ডটাকে অবশ্যই রিকোয়ার্ড, এই ফিল্ডের মধ্যে আপনাকে কিছু লিখতে হবে। তো আমরা চাচ্ছি ফর্মটা সাবমিট করার পর কি হবে, ফার্স্ট নেমটা মাস্ট লিখতেই হবে, ফার্স্ট নেমটা না লিখে যদি কেউ সাবমিট করে সাবমিটই হবে না, ঠিক আছে। তো এই জন্য এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে রিকোয়ার্ড, ইকুয়াল রিকোয়ার্ড দিয়ে দেন, ঠিক আছে। এটার মানে হচ্ছে কি কেউ যদি এখানে কিছু না লিখে
কি করে, ফর্মটা সাবমিট করে, তাহলে কি দেখাবে, তাকে বলবে যে আপনার ফিল্ডটা রিকোয়ার্ড। এখন রিলোড দেন, এখানে সাবমিট করি আমরা, কি দেখাচ্ছে, রিকোয়ার্ড দেখাচ্ছে না, বাট একটা রেড কালার তো দেখাচ্ছে, মানে সমস্যা আছে। অন্য একটা ব্রাউজারে দেখেন তো কোনো টেক্সট শো করে কিনা। সাবমিট করি, শো করতেছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। মানে এক এক ব্রাউজারে এক এক রকম করে শো করে আর কি। বাট আমরা যদি চাই এটার মতো, যে মনে করেন এখানে যেটা আছে, এখানে যেটা আছে, এই যে ফেসবুকে শো করতে সুন্দর করে, এটা করার জন্য আমাদের সুন্দর করে ডিজাইন করতে হবে, সুন্দর করে এই টেক্সটগুলো শো করাতে হবে এখানে, ঠিক আছে। এটা আমরা যেমন জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবো, অথবা jQuery দিয়ে করতে পারবো, প্লাস পিএইচপি দিয়েও করতে পারবো, ঠিক আছে। বাট আপাতত আমরা HTML এর মাধ্যমে সিম্পলভাবে একটা রিকোয়ার্ড করলাম, ওকে। আচ্ছা, সেম একইভাবে আমরা এটাকেও রিকোয়ার্ড করে দিতে পারবো, রিকোয়ার্ড ইকুয়াল রিকোয়ার্ড, সরি, এটাকেও রিকোয়ার্ড করতে পারবো। আপনি যদি কোনোটাকে চান যে রিকোয়ার্ড করবেন না, সেটাও করা যাবে, রিকোয়ার্ড ইকুয়াল রিকোয়ার্ড ইকুয়াল রিকোয়ার্ড। এটাকে আবার রিকোয়ার্ড করতে হবে না, সাবমিট বাটনটাকে। আচ্ছা, রিলোড দেন। এখন আমি ক্রিয়েট করি, দেখেন সবগুলোর মধ্যে কি কি দেখাচ্ছে, রেড কালার দেখাচ্ছে। ক্রোমে দেখি একটা দেখাচ্ছে, একটা লিখে ফেললাম, আবার পরেরটা দেখাবে, আবার এটা লিখে ফেললাম, আবার পরেরটা পরেরটা দেখাবে, আবার এখানে কিছু লিখলাম, এখানে কি দেখাচ্ছে দেখেন। ক্রোমের মধ্যে এরোটা সুন্দর করে শো করতেছে, প্লিজ আবার লিখি আমরা, কি দেখাচ্ছে, প্লিজ ইনক্লুড অ্যাট দ্য রেট, মানে মিনিমাম কি থাকতে হবে এখানে, অ্যাট দ্য রেট থাকতে হবে। অ্যাট দ্য রেট মানে হচ্ছে কি একটা ইমেল, অ্যাট দ্য রেটের পরে কি থাকতে হবে, কিছু একটা থাকতে হবে আর কি। দেখেন তো এখন হয় কিনা, হয়ে গেছে, ওকে। আচ্ছা, এই হচ্ছে ইমেল ফিল্ড। এখন আরেকটা দেখি, সেটা হচ্ছে এই যেটা দেখছেন ড্রপ ডাউন সিলেক্ট করা যাচ্ছে, এটা কিভাবে তৈরি করতে পারি সেটা দেখি, ওকে। তো এটা আমরা এটার মাঝখানে তৈরি করি, ক্রিয়েট সাবমিট বাটন অলওয়েজ লাস্টে থাকে, তো আমরা এটার মাঝখানে করি। তো মাঝখানে যেটা করব, সিলেক্ট করব আর কি, যেখান থেকে ডে সিলেক্ট করা যাবে, মান্থ সিলেক্ট করা যাবে, ইয়ার সিলেক্ট করা যাবে। এটা সিলেক্ট করার জন্য আমাদের ফর্মের ভিতরে যেই ট্যাগ ইউজ করতে হয়, সরি, সিলেক্ট ট্যাগ ইউজ করতে হয়, ওকে। আমরা সিলেক্ট ট্যাগ ইউজ করলাম, শুরু শেষ। এখন ভিতরে অনেকগুলো অপশন না, এখানে আমরা লিস্ট স্টাইল তৈরি করছিলাম কিভাবে, ইউএল এর ভিতরে যতগুলা আইটেম ততগুলা এলআই, এইটাও একই রকম। ফার্স্টে সিলেক্ট ট্যাগ থাকতে হবে, ভিতরে যতগুলো আইটেম ততগুলো অপশন ইউজ করতে হবে, এখানে অপশন, ঠিক আছে। ফার্স্টেটার মধ্যে ফার্স্টে কি ছিল, এখানে ডে, এখানে দিয়ে দেন ডে 1 2 3, রিলোড দেন, তিনটাই করলাম। আমরা যতগুলোই করি না কেন অটোমেটিক্যালি শো করবে, এখান থেকে শো করে কিনা, ডে চলে আসছে। এখন কি করা যাবে, এখান থেকে সিলেক্ট করা যাবে, ঠিক আছে। আমরা যদি আরো সিলেক্ট তৈরি করতে চাই, আবার কি করব, আবার আরেকটা সিলেক্ট লিখি, সিলেক্ট শুরু করলাম, সিলেক্ট শেষ করলাম, শেষ করে ভিতরে কি লিখব, অপশন লিখব, অপশন মাঝখানে আমরা দিয়ে দিই মনে করেন মান্থ, আচ্ছা এখানে ভুল আছে একটা, ওকে। তো মান্থের এখানে হবে মনে করেন জানুয়ারি, জান, ফেব্রুয়ারি, এখানে হবে কি মার্চ। বেশি দিলাম না, আমি জাস্ট 4টা লিখলাম, আপনি যত খুশি তত অ্যাড করতে পারবেন। যেমন ফেসবুকের মতো অনেকগুলো আছে, আমি অনেকগুলো দেখাচ্ছি না, দেখে সময় নষ্ট করে লাভ নাই। আচ্ছা দেখেন, ডে এর মধ্যে ডে শো করতেছে, মান্থের মধ্যে মান্থ শো করতেছে, ওকে। আচ্ছা, সেম একইভাবে আমরা ইয়ারটাকেও শো করাতে পারবো, যেমন এই যে ইয়ার, এখানে অনেকগুলো দেখছেন, সেম একইভাবে শো করাতে হবে। আমরা ডেটা যেভাবে করলাম, মানটা যেভাবে করলাম। আচ্ছা,
এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যেটা এখন দুইটা থেকে কি করা যাচ্ছে না, এখন একটা সিলেক্ট করা যাচ্ছে। এই গুল যেগুলো দেখেন সিলেক্ট করা যায় ওগুলোকে বলা হচ্ছে রেডিও বাটন, রেডিও বাটন। ঠিক আছে, তো সিলেক্টের পরে বিয়ার দিয়ে একটা অথবা দুইটা ইউজ করি বিয়ার। সিলেক্টের পরে আমরা আরেকটা ইনপুট ইউজ করি, ইনপুটের টাইপ দিব হচ্ছে রেডিও, সরি এটার ভিতরে হবে। টাইপ কি দিলাম আমরা, রেডিও। এখন দেখেন ওইরকম একটা মানে সিলেক্ট করার অপশন চলে আসবে, চলে আসছে এই যেগুলো চলে আসছে। এখন কি করতে পারছি আমরা, সিলেক্ট করতে পারছি। যদি আমরা আরেকটা ইনপুট ইউজ করি এখানে আরেকটা চলে আসবে, তাই তো। বাট আমরা যাচ্ছি ডান পাশে কি কিছু একটা শো করবে, ফিমেল, মেল, আদার্স এই ধরনের কিছু লেখা শো করবে। তো আমরা যেটা করতে পারি রেডিওর পরে লিখে দেই মেল, এটার পরে লিখে দিলাম হচ্ছে ফিমেল। এখন রিলোড দেয়, এখানে শো করতেছে এখন সুন্দর করে মেল ফিমেল। বাট সমস্যা হচ্ছে এখানে দুইটাই সিলেক্ট করা যাচ্ছে। এখন দেখছেন আমরা কি চাচ্ছি, যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। আচ্ছা, ওইটা করার জন্য এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে নেম, নেম এখানেও ইউজ করতে হবে নেম। এখন এখানে একটা ভ্যালু দিয়ে দিতে হবে আপনার ইচ্ছা মতো, আপনি যা খুশি দিতে পারবেন। তো আমি দিয়ে দিলাম হচ্ছে মনে করেন জেন্ডার। এখানে যেটা দিব এখানেও সেম একই নাম দিয়ে দিব। তাহলে যেটা হবে ইনপুটের রেডিও বুঝে নিবে যে এখানে যেহেতু দুইটা নেম, তার মানে হচ্ছে দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করা যাবে। রিলোড দেন। এখন যদি আমরা সিলেক্ট করতে যাই দেখেন অটোমেটিক্যালি কি হচ্ছে, অন্যটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে। এটা সিস্টেম এখানে রেডিও বাটন বলা হয়। আপনি যদি আরেকটা তৈরি করেন এখানে মনে করেন আদার্স, শুধুমাত্র কি সেম রাখতে হবে, নেমটা সেম রাখতে হবে, জেন্ডার জেন্ডার জেন্ডার। তাহলে কি হবে, যেখানে আপনি সেম নেম ইউজ করবেন সেম ওই তিনটা থেকে অথবা দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করা যাবে। দেখেন এই জন্য কি ইউজ করি আমরা, রেডিও বাটন ইউজ করি। ওকে, আচ্ছা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এখানেও একটা বিআর ইউজ করি আমরা আরেকবার, সেটা হচ্ছে ইনপুট টাইপ চেকবক্স। আচ্ছা এখন রিলোড দেই আমরা, দেখেন চেকবক্স চলে আসছে। এখন এটা এখানে যদি ক্লিক করি কি হচ্ছে, সাইন দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা কখন ইউজ করতে পারি, যেমন মনে করেন এখানে লিখে দিলাম, এখানে একটা পি নিলাম, পি নিয়ে লিখলাম হোয়াট ইজ ইউর ফেভারিট কালার্স, অথবা এভাবে লিখে দিলাম হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। নিচে আমরা কালার নামগুলো দিয়ে দিলাম, চেকবক্স রেড কালার, মানে চেকবক্স থাকবে তারপর কি বসবে, রেড লেখাটা বসবে, তারপর চেকবক্স হবে একটা, তারপর ইয়েলোটা বসবে, তারপর আরেকটা চেকবক্স বসবে, এখানে মনে করেন বসবো হচ্ছে অরেঞ্জ, আরেকটা দেই এখানে থাকবো হচ্ছে মনে করেন পিঙ্ক। এখন রিলোড দেন, এখানে চারটা শো করতেছে তাই না, রিলোড দেন আবার হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। এখান থেকে কি করতে পারবে, যেটা তার ফেভারিট কালার সেটা থেকে কি করতে পারবে, সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, কোডিং এ মানে বই কিনতে যাচ্ছেন, বই পড়তে যাচ্ছেন, আচ্ছা এগুলা কোথা থেকে জানবেন, যেগুলো কোথায় আছে। আচ্ছা অনলাইনে তো অভাব নাই, যেমন আমি W3 স্কুলের কথা বললাম গতকাল দেখাইছিলাম। আচ্ছা W3 স্কুল হচ্ছে সবচেয়ে বড় ওয়েব ডেভেলপারদের জন্য সবচেয়ে বড় সাইট এটা এবং সবচেয়ে জনপ্রিয় সাইট। আচ্ছা কিন্তু এখানে আসেন, এখান থেকে কি লার্ন করতে চান, HTML তাই না, HTML আসেন। তো মনে করেন এখানে এগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, আপনি এখান থেকে স্টার্ট করেন হেডিং থেকে। হেডিং এ যদি আসেন তাহলে দেখবেন H1 থেকে H6 এই সম্পর্কে কিছু আলোচনা করা আছে। তারপর যদি প্যারাগ্রাফে আসেন এটা আলোচনা করা আছে, স্টাইলের মধ্যে CSS নিয়ে আলোচনা করা আছে, ফরম্যাটিং এর মধ্যে ওই যে আমরা বি দেখছি না, BIU এগুলো আলোচনা করা আছে। তারপর কোটেশন আমরা দেখি নাই, কোটেশন মানে হচ্ছে দুই দিক দিয়ে
এই যে এরকম কিছুই তো হয়নি, এই লেখাটা একটু দূরে সরে আসছে আর কি, যেটার মধ্যে বোঝা যাবে এটা একটা কোটেশন। যেমন কমেন্টস এর কথা বললাম না একটু আগে, কমেন্টস, HTML কমেন্টস দিয়ে দিল তারা কিভাবে HTML কমেন্ট দিতে হবে, আরো কিছু কিভাবে লিংক করতে হবে, কিভাবে ইমেজেস কল করতে হবে, কিভাবে টেবিল ইউজ করতে হবে, কিভাবে লিস্ট স্টাইল ইউজ করতে হবে, কিভাবে আইফ্রেম ইউজ করতে হবে, কিভাবে জাভাস্ক্রিপ্টে দেখি না আমরা হেডের মধ্যে HTML হেডের মধ্যে কি কি থাকে, লেআউট কি, রেসপন্সিভ ডিজাইন কি, কম্পিউটার কোড কি, এন্টিটিস কি, সিম্বল কি, এগুলা কি আপনি এই পেজগুলোর মধ্যে গেলে ডিটেলস পড়তে পারবেন। ওকে, আই থিঙ্ক বই দরকার নাই, অথবা যদি কেউ বই থেকে শেখার ইচ্ছা থাকে তাহলে আপনি অনলাইনে অর্ডার দিতে পারেন। কি যেন ওয়েবসাইটের নাম ভুলে গেছি, রকমারি.com থেকে অর্ডার দিতে পারেন, ওখানে অনেক বই আছে যদি বই দেখে দেখে শেখার ইচ্ছা থাকে। বাট অলওয়েজ মনে রাখবেন, আপনি যখন প্রোগ্রামিং শিখবেন বই দেখে দেখে শিখলে আপনি শিখতে পারবেন না, আপনাকে অবশ্যই কম্পিউটার সামনে বসে হাতে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো নলেজে অটোমেটিক্যালি চলে আসবে, আপনি যখন কয়েকবার প্র্যাকটিস করবেন অটোমেটিক্যালি চলে আসবে। আরেকটা ব্যাপার, মনে করেন আমরা HTML শিখলাম, এখন শিখার পর আপনি চিন্তা করতেছেন শিখে তো রেখে দিলাম, এখন মনে হয় এটা ভুলে যাবো, আর বলবেন না। আপনি যখন CSS করতে যাবেন তখন আপনার HTML লাগবে, যখন আপনি jQuery করতে যাবেন তখন আপনার HTML CSS দুইটাই লাগবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে হচ্ছে কি, আপনি এটা ইউজ করলেও কি পিছনে দুইটা ইউজ করতেছেন, তার মানে কি আপনি অলওয়েজ প্র্যাকটিসের মধ্যে আছেন। ঠিক আছে, আর যদি দেখেন কোনো একটা কিছু ইউজ করা হচ্ছে না, তখন কি আপনি ওটা একটু দেখে নিলেন, অথবা আপনি যখন একবার একটা কিছু পারবেন অথবা একটা কিছু শিখছেন আপনি কোনো সময়, পরবর্তী টাইমে যখন আপনি জাস্ট একবার দেখবেন অটোমেটিক্যালি মনে পড়ে যাবে, আর ওটা কঠিন লাগবে না কখনো, একবার দেখলেই হবে। আচ্ছা, এ হচ্ছে ইনপুট বক্স, এখানে দেখতে পারবেন এখানে যা আছে, যেমন ফর্ম আছে, HTML5 এর নতুন কিছু ট্যাগ আছে, এগুলো দেওয়া আছে এখানে। CSS শিখতে চাইলে CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, PHP, বুটস্ট্র্যাপ, jQuery, অ্যাঙ্গুলার সব কিছু আছে। আচ্ছা, এখানে ইনপুটের মধ্যে আর কিছু থাকে না আই থিঙ্ক। আচ্ছা আছে, আরো আছে দেখেন, মনে করেন আমরা ইনপুট ইউজ করি, এখানে ইনপুট, এখানে একটা টাইপ ইউজ করি, ইনপুট টাইপ দিয়ে দিলাম হচ্ছে মনে করেন কালার, কালার। এখন যদি আমরা কালার ইউজ করি, এখান থেকে কালার সিলেক্ট করা যাবে, দেখেন দেখছেন। এখন যদি আমরা এখানে ক্লিক করি কি করতে পারবে, ইউজাররা কালার সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট টাইপ কালার। আচ্ছা, আমরা ক্রোম দিয়ে দেখি দেখি তো কালারটা কেমন দেখায়, একই রকম। বাট দেখেন ক্রোমের যে রেডিও বাটন এটা একরকম, আর ফায়ারফক্সের রেডিও বাটন কি আরেক রকম, দুইটা দুই রকম। ঠিক আছে, আচ্ছা মোটামুটি ইনপুট ফ্রম এতগুলো। ও আচ্ছা সরি, ইম্পর্টেন্ট একটা মিস করে গেছি, এখানে একটা বিআর ইউজ করি। ইম্পর্টেন্ট যেটা মিস করছি সেটা হচ্ছে টেক্সট এরিয়া। ঠিক আছে, টেক্সট এরিয়া ট্যাগটা নর্মাল ট্যাগের মতো, টেক্সট এরিয়া। আমরা যদি এখন রিলোড দেই, এখানে টেক্সট এরিয়া মানে হচ্ছে বড় একটা ফর্ম ফিল্ড চলে আসবে। দেখেন আমরা সফটওয়্যার ওয়েবসাইটে যাই, আচ্ছা এখানেই দেখে আসতেছে না, এখানে দেখেন ফিল্ডটা একটু বড় হয়ে গেছে না, আমরা আবার এটাকে ছোট বড় করতে পারতেছি। এটা হচ্ছে টেক্সট এরিয়া, যেখানে অনেক টেক্সট লেখা যাবে। তো আমরা এইটাকে ডিফল্টলি বড় করতে পারবো, মানে উইডথটাও বড় করতে পারবো, হাইটটাও বড় করতে পারবো। তো বড় করার জন্য এখানে কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। অ্যাট্রিবিউট হচ্ছে রোজ, আরেকটা হচ্ছে কলস। রোজ মানে হচ্ছে কি রো, তো রো মনে করেন 10 রো পরিমাণ কি হবে, আমাদের টেক্সট এরিয়াটা বড় হবে। 10 দিয়ে দিলাম, দেখেন বড় হয়ে গেছে। কলামটাও কি হবে, ডান দিক থেকে বড় হবে, মানে কত কলাম পরিমাণ এরিয়াটা হবে। তো কলসের ভিতরে যদি আমরা দিয়ে দিই মনে করেন 50, তাহলে এটা অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। দেখেন দেখছেন, যদি আরো বাড়াইয়ে দিই মনে করেন 100, তাহলে কি 100 পরিমাণ বড় হয়ে যাবে। ওকে, এখনো বিআর ইউজ করি একটা।
এখানে না, এখানে পার্সেন্টেজ করা যাবে না, ঠিক আছে। আমরা যদি চাই পরবর্তীতে যে এটা 100% হবে সেটা করতে পারবো, সিএসএস দিয়ে করতে পারবো, নো প্রবলেম, ঠিক আছে। যেমন আমরা এটা করলাম, এই যে রো কলাম ইউজ করলাম, এটাও দরকার পড়বে না আমরা যখন সিএসএস করব। তারপর মনে করেন এই যে আমরা সেন্টার করলাম, লেফট রাইট করলাম, সেন্টার করলাম, এগুলো দরকার পড়বে না যখন আমরা সিএসএস শিখবো। জাস্ট এমনি দেখাচ্ছি, দরকার লাগবে না অ্যাকচুয়ালি। আচ্ছা, এই হচ্ছে ফর্ম। ফর্মের মধ্যে আর কিছু নাই আশা করি। আচ্ছা দেখি আছে কিনা, ইম্পর্টেন্ট কিছু মিসিং হয়েছে কিনা আমি একটু দেখে নিই। তুমি এইচটিএমএল ফর্ম, এইচটিএমএল ইনপুট টাইপস, আমরা পাসওয়ার্ড দেখছি, টাইপ দেখছি, সাবমিট দেখছি, তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দেখছি, আমরা রেডিও বাটন দেখছি, চেক বক্স দেখছি, টাইপ বাটনও ইউজ করতে পারেন আপনি এখানে, টাইপ বাটন, ঠিক আছে, এটাও ইউজ করা যাবে, টাইপ বাটন সেম বাটনের মতোই হবে। এখানে সাবমিট ইউজ করলে যেটা হয়, বাটন ইউজ করলে সেমটাই হবে। আচ্ছা এখানে দেখেন আরো কি কি আছে, কালার আছে, ডেট আছে। আমরা যদি ডেট ইউজ করি, দেখেন দেখাচ্ছি জাস্ট, এগুলো খুব কম লাগে। আমি এখানে যেগুলো আছে এটা কেটে দেন, এখানে যেগুলো আছে এগুলা কি অলওয়েজ লাগবেই, এগুলো ছাড়া কিছুই হয় না। বাট এগুলা খুবই কম দেখবেন ওয়েবসাইটে, টাইপ ডেট, টাইপ কালার, এগুলো খুবই কম ইউজ করা হয়। রিলোড দেন, এখানে দেখেন তো কিছু করা যাচ্ছে কিনা। এখানে এটা সাপোর্ট করে না, এই ডেটটা, সরি ডেটটা ফায়ারফক্সে সাপোর্ট করে না অ্যাকচুয়ালি, এটা সাপোর্ট করা হচ্ছে কোথায়, ক্রোমে। দেখেন আমরা ডেট সিলেক্ট করতে পারতেছি, সমস্যা না, এক ধরনের সাপোর্টিং এর সমস্যা। আমরা এটা ইউজ করলে কি একজনের পাবে আরেকজনে পাবে না, যে ক্রোম ইউজ করবে সে ডেট সিলেক্ট করতে পারবে, যে আপনার ওই ফায়ারফক্স ইউজ করবে সে সিলেক্ট করতে পারবে না, সমস্যা এক ধরনের। তো এই জন্য অ্যাকচুয়ালি এগুলো ইউজ করা হয় না, নর্মালি খুব কম করা হয়। যদি ইউজ করা হয়, যদি এরকম কিছু চাই যে আমরা কি করতে যাচ্ছি, যেই ব্রাউজারেই যাই না কেন আমাদের একটা ডেট সিলেক্ট করার অপশন থাকবে, সেই জন্য আমরা ভবিষ্যতে যেটা ইউজ করবো সেটা হচ্ছে jQuery দিয়ে করবো, এটা jQuery অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে। যা ওইটা দিয়ে করলে যেটা হবে, আমরা যেই ব্রাউজারেই যাই না কেন আমাদের সুন্দর করে এরকম ডেট সিলেক্ট করার অপশন শো করবে, ঠিক আছে। তো এই জন্য এগুলো খুব কম কাজ করে, এই জন্য ইউজ করি না। রেঞ্জটা কাজ করে, রেঞ্জ দেখেন এখানে দিয়ে দেন, ইনপুট টাইপ রেঞ্জ, রিলোড দেন, এখন রেঞ্জ চলে আসছে। আমরা কি করতে পারবো, এটাকে কমাইতে বাড়াতে পারবো। এখানে আরো কিছু করা যায় রেঞ্জের মধ্যে, নিচে আসেন, রেঞ্জ দেখেন এখানে সুন্দর ডকুমেন্টেশন পাবেন, নিচে আসেন, রেঞ্জ লেখা আছে এখানে, ও নাই, সার্চ দিয়ে এখানে রেঞ্জ, এই যে দেখেন এক্সাম্পল দেওয়া আছে। এখানে কি ইউজ করা যাবে দেখেন, মিনিমাম ইউজ করা যাবে, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ইউজ করা যাবে। এখানে কি দেওয়া আছে, কিছুই দেওয়া না অ্যাকচুয়ালি। এখানে মিনিমাম ম্যাক্সিমামটা ইউজ করেন, মিনিমাম হচ্ছে মনে করেন 0, ম্যাক্সিমাম হচ্ছে মনে করেন 20, রিলোড দেন। এখন দেখেন এখন আমরা যখন মানে এটাকে সরাচ্ছি তখন একটু বেজে বেজে যাচ্ছে, আমরা যদি আরেকটু কমিয়ে দিই 10, এখন কি একটু বেশি বেশি বাড়তেছে আর কি, মানে কি আটকাচ্ছে আর কি। এখন যদি 2 দিয়ে দিই এখানে, তাহলে দেখেন কি হয়, দেখছেন হঠাৎ করে মাঝখানে চলে যাচ্ছে। এগুলো খুব কম দরকার লাগে আমাদের। রেঞ্জ ইউজ করতে পারবো আমরা, টেলিফোন ইউজ করতে পারবো, টেল, যেখানে শুধুমাত্র টেলিফোন নাম্বার লেখা যাবে, অনেক কিছু লিখলে কাজ করবে না। টেল, টেল মানে হচ্ছে টেলিফোন নাম্বার। বাট সমস্যাটা হচ্ছে এটা শুধুমাত্র কোথায় কাজ করবে, সাফারিতে কাজ করবে, অন্য কোনো ব্রাউজারে কাজ করবে না। এই জন্য এগুলো ইউজ করা হয় না, নর্মালি খুব কম ইউজ করা হয়। দেখেন এখানে আপনি যখন ডকুমেন্টেশন দেখবেন উপরে দেখেন ক্রস দেওয়া আছে, ক্রস 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 ক্রস, এটার মধ্যে ক্রস দেওয়া নাই, মানে হচ্ছে এটা শুধুমাত্র সাফারিতে কাজ করে। আবার উপরে দেখেন কোনোটার মধ্যেই কি ক্রস দেওয়া নাই, তার মানে হচ্ছে কি এটা সব ব্রাউজারেই সাপোর্ট করবে, এটা সব ব্রাউজারেই সাপোর্ট করবে, এটাও সব ব্রাউজারেই সাপোর্ট করবে। টাইপ কি, নাম্বার, নাম্বার দিলে যেটা হবে দেখেন, নাম্বারের মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম ইউজ করা যায় নাম্বার টাইপের মধ্যে। আমরা যদি নাম্বার ইউজ করি তাহলে এখানে দেখেন আমরা যদি এখান থেকে যে অ্যারো যেটা আছে এখান থেকে নাম্বার বাড়াইতে পারবো, কমাইতে পারবো। আর যদি এখানে মিনিমাম আর ম্যাক্সিমাম ইউজ করি আমরা, মিনিমাম 0 ম্যাক্সিমাম 2, তাহলে যেটা হবে আমরা ইনপুট বক্সের মধ্যে
মিনিমাম টু 0 অথবা ম্যাক্সিমাম 2 এর বেশি যদি যায় তাহলেই কোনো টেক্সট নিবে না। দেখেন 2 এর বেশি যাচ্ছে না, অথবা 0 কমও যাবে না। এটা হচ্ছে মিনিমাম 0, ম্যাক্সিমাম 2। যদি এখানে দিয়ে দিই মিনিমাম হচ্ছে আপনার 50, ম্যাক্সিমাম হচ্ছে 100, তাহলে 50 থেকে শুরু হবে, 100-র মধ্যে যেয়ে শেষ হয়ে যাবে। 50-এর কমও লেখা যাবে না, 100-র বেশিও লেখা যাবে না। দেখেন কত থেকে স্টার্ট হলো 100। আমরা যদি এখানে লিখাও যায়, যদি 150 লিখি, দেখেন কি দেখাচ্ছে, রেড কালার দেখাচ্ছে, তার মানে হচ্ছে কি কোনো সমস্যা আছে। এটা হচ্ছে ইনপুট টাইপ নাম্বার। আরেকটা ইম্পর্টেন্ট, এটা লাগবে আমাদের, ইনপুট টাইপ ইউআরএল। আচ্ছা ইউআরএল কি দেখেন, আমরা এখানে একটা ইনপুট ইউজ করি, ইনপুট টাইপ ইকুয়াল ইউআরএল। এখানে ইউআরএল মানে হচ্ছে আমরা এই ফিল্ডের মধ্যে শুধুমাত্র ওয়েবসাইটের লিংক দিতে পারবো। কি দিতে পারবো? আচ্ছা রিলোড দেখুন, এই যে এখানে আচ্ছা এখন এটার মধ্যে যদি আমরা লিংক ছাড়া, লিংক হয়েছে এটা দেখেন রেড কালার দেখাচ্ছে, লিংক হইতে হলে অবশ্যই কি লাগে, http:// লাগে, অথবা https। এটা ছাড়া কি হয় না, লিংক হয় না। এটা দিয়ে আপনাকে যে কোনো একটা ওয়েবসাইটের নাম দিতে হবে, দিলেই কি ফর্মটা সাবমিট করবে। ও সাবমিট হচ্ছে না, এখানে এগুলো রিকোয়ার্ড করা ছিল, রিকোয়ার্ড করা থাকলেও কি এটা সাবমিট হবে না। ওকে, বাট এখানে তো রেড কালার নাই, বাট আমরা যদি http না দেই, দেখছেন সমস্যা দেখাচ্ছে। কিন্তু নর্মাল কেউ যদি নর্মাল টেক্সট লিখে সাবমিট দিতে যায় তাহলে এটা সাবমিট হবে না, কারণ এই ফিল্ডের মধ্যে কি লিখতে হবে, অবশ্যই ওয়েবসাইট ইউআরএল লিখতে হবে, ওয়েবসাইটের নাম লিখতে হবে। ঠিক আছে, আর কিছু নাই এখানে। যেমন আমরা এটা ইউজ করতে পারবো ম্যাক্স লেন্থ, এটা HTML5 এ আসছে অ্যাট্রিবিউটটা ম্যাক্স লেন্থ। এটা মানে হচ্ছে আমাদের যে কোনো ইনপুট ফিল্ডের কথাই বলেন না কেন, বাট আমরা চাচ্ছি এই ফিল্ডের মধ্যে 10 ক্যারেক্টারের বেশি লেখা যাবে না। কোনটার মধ্যে? এই ফিল্ডের মধ্যে। যদি এরকম কিছু করতে চাই তাহলে কি আমরা ম্যাক্স লেন্থ দিয়ে দিতে পারবো। এখানে ইউজ করেন ম্যাক্স লেন্থ, কত দেওয়া যায়, মনে করেন 10 ক্যারেক্টারই দিয়ে দিলাম। এখন আমরা কিছু দিই এখানে 10 ক্যারেক্টারের বেশি কিছু দেই, দেখেন তো লেখা যাচ্ছে কিনা, লেখাই যাচ্ছে না। ম্যাক্স লেন্থ মানে হচ্ছে সর্বোচ্চ, এত বেশি যাবে না। আবার যদি মিনিমাম লেন্থ বলতে কিছু আছে কিনা দেখি তো, আছে এখানে, কোথায় যেন, ও আচ্ছা এটা না, এটা হচ্ছে ওই যে আমরা দেখলাম না একটু আগে নাম্বারের মধ্যে, রেঞ্জের মধ্যে, ওটা হচ্ছে এটা। কিসের মধ্যে? এখানে সেটাই তো আছে, সেটাই খুঁজতেছি। মিনিমাম লেন্থ হবে না, মিনিমাম লেন্থ নাই, মিনিমাম হচ্ছে 1 ক্যারেক্টার। 1 ক্যারেক্টার মানে হচ্ছে রিকোয়ার্ড দিলে কি হবে, মিনিমাম 1 ক্যারেক্টার। আর যদি এরকম করতে চাই যে মিনিমাম 8 ক্যারেক্টার এবং 15 ক্যারেক্টার ভিতরে থাকবে, ওইটা আমাদের যে কোয়েরি দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। করা যাবে না এরকম কিছু নাই, সবকিছু করা যাবে যদি লজিক্যাল হয় আর কি। আমরা ভ্যালিডেট করতে পারবো, যেমন রিকোয়ার্ড দেখছি না আমরা, রিকোয়ার্ড করলেই কি ওটা ফর্ম ভ্যালিডেট হয়ে যাবে। এখানে আর কিছু নাই। আরেকটা আছে, সেটা হচ্ছে ডাটা লিস্ট। এটা বাসায় দিয়ে ট্রাই করেন, এই যে দেখছেন, আমি জাস্ট দেখাই দিচ্ছি। ডাটা লিস্ট মানে হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে কি একটা ইনপুট ফর্ম, এটা তো বুঝতে পারছি ইনপুট, এটা হচ্ছে সাবমিট, এতটুকুর মধ্যে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে সাবমিট ইউজ করা হয়েছে। ডাটা লিস্ট মানে হচ্ছে এখানে একটা লিস্ট ইউজ করতে হবে, একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ব্রাউজার,
লিস্ট, এখানে আপনি যেই নাম খুশি সেই নাম দিতে পারবেন, সরি এখানে না, এই যেটা এখানে যেই নাম খুশি সেই নাম দিতে পারবেন। এখানে দিয়ে এই যে ডাটা লিস্ট দেখছেন, সেম এখানে আইডি ইউজ করবেন ব্রাউজার্স, এখানে যেটা সরি আমি আবার বলছি, এখানে যেটা আছে এখানেও কি সেম আইডি ইউজ করবেন, করে এখানে জাস্ট ভিতরে অপশনগুলো ইউজ করবেন এখানে যেভাবে করা আছে। এটা ইউজ করলে কি হবে দেখেন, আমরা যদি এখানে লিখতে যাই এখন ইন্টারনেট আই লিখলেই দেখেন অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে আমাদের। এটাকে কি বলা হয়, ডাটা লিস্ট বলা হয়। ঠিক আছে, আপনারা ট্রাই করুন বাসায়, দেখাই দিলাম। এই যে মিনিমাম ম্যাক্সিমাম দেখেন, মিনিমাম ম্যাক্সিমাম ইউজ করা যাবে, যে মিনিমাম ম্যাক্সিমাম ডেটও ইউজ করা যাবে। ডেট দিয়ে দিলে কি হবে, যে ম্যাক্সিমাম এতর বেশি কেউ সিলেক্ট করতে পারবে না অথবা লিখতে পারবে না, মিনিমাম দিলে কি হবে, এতর বেশি এতর কম দেখা যাবে না। ঠিক আছে, আর এটা হচ্ছে কি কোয়ান্টিটি, নাম্বারের মধ্যে আমরা দেখলাম তো মিনিমাম ম্যাক্সিমাম। আচ্ছা আরেকটা কাজ করি, যেহেতু আপনি বলছেন ইনপুটের মধ্যে মিনিমাম ইউজ করে দেখি, মিনিমাম কত ক্যারেক্টার হবে বলছেন, মনে করেন 5 ক্যারেক্টার লিখতে হবে, আর এখানে ম্যাক্সিমাম অথবা মিনিমামটাই রাখি, ম্যাক্সিমামটা রাখার দরকার নাই। কম লিখলাম, 4টা হলো, সাবমিট দেন, কাজ করছে তো, তার মানে মিনিমামটা এখানে কাজ করবে না। ঠিক আছে, শুধুমাত্র ম্যাক্স লাইনটা কাজ করবে। আচ্ছা আরেকটা যেটা দেখাই সেটা হচ্ছে ইনপুট টাইপ ফাইল, এটা সব ব্রাউজারই সাপোর্ট করবে। আচ্ছা ইনপুট টাইপ ফাইল মানে হচ্ছে আমরা ফর্ম থেকে যে কোনো একটা ফাইল আমাদের কম্পিউটার থেকে সিলেক্ট করতে পারবো। দেখেন এখানেই করি, দেখাইলেই বুঝতে পারবেন। এখানে ইউজ করেন ইনপুট টাইপ ইকুয়াল ফাইল। এখন আমরা ব্রাউজ করি, যে ব্রাউজ করতে পারতেছি দেখছেন, ক্লিক করি, এখন কম্পিউটার ওপেন হয়ে গেছে। এখন আমরা যে কোনো ফাইল সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, সিলেক্ট করে সাবমিট করতে পারবো। ওকে, এটা হচ্ছে ইনপুট টাইপ ফাইল। আচ্ছা আর কিছু লাগবে না আমাদের এখানে। আচ্ছা আরেকটা বাকি আছে, জাস্ট লাস্ট, আর কিছু দেখাবো না আজকে, অনেক দেখাই ফেলছি। শুধুমাত্র দেখেন আমরা ফেসবুকে যাই, এখান থেকে ফেসবুকে যাই, আমরা ফেসবুকে খেয়াল করেন আমরা যখন, এটা হচ্ছে কি একটা টেক্সট তাই না, এটাকে লেবেল বলা হয়। আমরা যখন এখানে ক্লিক করতেছি দেখেন কোথায় চলে যাচ্ছে আমাদের কার্সরটা, কার্সরটা চলে যাচ্ছে অটোমেটিক্যালি। আচ্ছা আমরা লেবেল ইউজ করি প্রত্যেকটার মধ্যে, যে আমাদের এই লেখার আগেও কি শো করবে, টেক্সট শো করবে, ইমেল অ্যাড্রেসের আগে একটা লেখা শো করবে যে ইমেল অ্যাড্রেস, তাদের মতো ফেসবুকে যেরকম শো করতেছে। আমরা পি দিয়েও শো করাতে পারবো, এখানে কোনো সমস্যা নাই, কারণ আমরা পি দিয়ে করবো না, আমরা করবো হচ্ছে প্রফেশনালি, যে ফর্ম ইউজ করার জন্য লেবেল ইউজ করার জন্য একটা ট্যাগ দেওয়া আছে অলরেডি, ট্যাগের নাম হচ্ছে লেবেল। আমরা এখানে লেবেল দিয়ে দিই, মনে করেন ইমেল অ্যাড্রেস, এখন লেভেলটা শেষ করে দিই। এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে, আপনি যদি পি ইউজ করেন কাজ করবে, বাট প্রফেশনাল ওয়ে হবে না। আচ্ছা আমরা রিলোড দেয়, এখানে এই যে এখানে চলে আসছে ইমেল অ্যাড্রেস, লগ ইনের মধ্যে লিখছি আমরা। তো আমরা যদি চাই এটা উপরে থাকবে এটা নিচে থাকবে, কি করব, এখানে জাস্ট একটা বিআর ইউজ করবো, ব্রেক। এখন রিলোড দেয়, এখানে দেখেন নিচে চলে আসছে। এখানেও একটা লেভেল ইউজ করি আমরা, কোনটার আগে, পাসওয়ার্ডের আগে লেভেল, পাসওয়ার্ড মাঝখানে লিখে দিলাম হচ্ছে বিআর। ওকে চলে আসছে, এটাকেও নিচে নিয়ে আসি, খারাপ লাগতেছে। এখানেও একটা বিআর ইউজ করি আমরা, বিআর, সাবমিট বাটনের এখানেও একটা বিআর ইউজ করি। ওকে আচ্ছা এখন এটা লেভেল হয়ে গেল, বাকিগুলো পারবেন না লেভেল অ্যাড করতে, সেম একইভাবে অ্যাড করতে হবে। যেমন আমরা এই যে এখানে টেক্সটগুলো লিখলাম না, এগুলো লেভেলের মধ্যে লিখবেন, আমি একটু দেখাই দিচ্ছি। এই যে এখানে এগুলো লেভেলের মধ্যে লিখবেন, যেমন টেক্সটের জায়গায় আপনি লেভেল ইউজ করবেন, লেভেল, এখানে কি হবে মেল, লেভেল, লেভেল নট ভেল। ঠিক আছে, এখানে দিয়ে দেন, এখানেও দিয়ে দিলাম আমরা, এখানেও দিয়ে দিলাম ফিমেল
এখানে কি হবে আদার্স। এখন রিলোড দেই আমরা, দেখেন সেম একই রকম কাজ করতেছে, বাট টেক্সট দিলে কি দিব আমরা, লেবেল দিয়ে দেবো। আচ্ছা এখন লেবেল দেওয়ার সুবিধাটা কি আমি একটু দেখাচ্ছি। সুবিধাটা হচ্ছে এই যেটা আমরা যখন এখানে ক্লিক করতেছি, কোথায় কার্সরটা কোথায় চলে যাচ্ছে, ইনপুটের ভিতরে চলে যাচ্ছে। এখানে যখন ক্লিক করতেছি কার্সরটা ইনপুটের ভিতরে চলে যাচ্ছে, বর্ধিত চলে গেলে কি আমরা লেখা স্টার্ট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা আমাদেরটা দেখেন হয় না, হয় কার্সর ভিতরে চলে যায়, কার্সর চলে যায়, যাচ্ছে না। আচ্ছা এটা আমরা করতে পারবো যদি কি ইউজ করি, এখানে লেবেল ইউজ করতে পারি। লেবেল ইউজ করি কিভাবে করবো দেখেন, এখানে একটা ফর ইউজ করতে হবে লেবেলের মধ্যে, যে কোনো একটা কিছু দেন, মনে করেন এইটাই দিলাম আমরা, ফরের মধ্যে যে কোনো একটা ভ্যালু দিবেন, অবশ্যই স্পেস দেওয়া যাবে না। এখানে আপনি চাচ্ছেন মাঝখানে কি হবে, স্পেস হবে, দুইটা ওয়ার্ড দিয়ে দিলেন হবে না, অবশ্যই স্পেস ছাড়া দিতে হবে। দিয়ে এখানে যে ভ্যালুটা থাকবে, এখানে ফরের মধ্যে যে ভ্যালুটা আছে ভ্যালুর সাথে লিঙ্ক করা দিতে হবে একটু, এখানে একটা আইডি ইউজ করতে হবে, আইডি অ্যাট্রিবিউট দিয়ে এখানে যে ভ্যালুটা আছে ভিতরে, এই ভ্যালুটা আইডির ভিতরে দিয়ে দিতে হবে। এখন যেটা হবে, আপনি যখন এই লেখার মধ্যে ক্লিক করবেন, সেই ফরের মাধ্যমে খুঁজে নেবে যে ফরের যে ভ্যালুটা আছে এটা কোথায় আছে, কোথায় আছে, আমাদের ইনপুটের আইডির ভিতরে আছে। অবশ্যই আইডির মাধ্যমে সেটা বোঝাতে হবে যে এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে, এখন কার্সরটা আইডির মধ্যে চলে যাবে, আইডির যে ফিল্ডটা আছে। এখন রিলোড দেন, এখানে আমরা ক্লিক করি, এখানে দেখেন কার্সরটা কোথায় চলে আসছে, এটার ভিতরে চলে আসছে। একটু সুন্দর করে নাম দেই, ইমেল, ঠিক আছে। আমরা এখানে আবার আর একটা ফর ইউজ করি, ফর কি হবে মনে করেন পাসওয়ার্ড, এখানে কি ইউজ করবো, আইডি, জাস্ট এটার সাথে ম্যাচ করে এখানে দিয়ে দিব। আইডি হচ্ছে, আইডি দিয়ে আমরা কল করতে পারি। এই ফরের মাধ্যমে আমরা যেটা করি যে ফরে একটা লিখলাম পাসওয়ার্ড, এখন এটার মধ্যে আমরা কোনো কিছু খুঁজবো যে আমাদের এই ফরটা কোথায় আছে, কল করা। আইডি মূলত বলা হয়, আইডি কেন ইউজ করা আমি বলি, আইডি কখন ইউজ করি আমরা, যখন কোনো কিছুকে কল করি, মানে আমরা লেভেল থেকে ইনপুটটাকে কল করতেছি অ্যাকচুয়ালি এখানে, ঠিক আছে। যে এটার সাথে এটা কানেকশন করতেছি, যে এখানে যখন ক্লিক করা হবে তখন এটা কোথায় চলে যাবে, এই আইডির সাথে যদি ম্যাচ করে, যে আইডির সাথে ম্যাচ করবে সেখানেই চলে যাবে কার্সরটা, ঠিক আছে। এটা হচ্ছে কানেক্ট করার জন্য, মানে হচ্ছে লিঙ্ক করা এক ধরনের, মনে করেন, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এটাও চলে যাবে, এটাও চলে যাবে, ওকে। এ হচ্ছে HTML, আজকে আর দেখাচ্ছি না। এখানে আরো কিছু আছে, যেমন HTML5 সিমেন্টিক্সটা দেখবো আমরা, এখন না পরে দেখবো। এটা হচ্ছে 7 নম্বর 8 নম্বর ক্লাসের দিকে দেখবো, এবং নেক্সট ক্লাসে যেটা দেখবো আমরা এটা হচ্ছে ভিডিও অডিও। আমরা আমাদের কম্পিউটার, মনে করেন আমাদের কম্পিউটারে কোনো অডিও আছে অথবা ভিডিও আছে, সেটা কিভাবে আমাদের ওয়েবসাইটে শো করাতে পারি। আমাদের কম্পিউটার আছে, আমরা ইউটিউব ভিডিও তো শো করাতে পারি অলরেডি, বাট আমাদের কম্পিউটারে ভিডিও আছে অথবা অডিও আছে, ওইটা কীভাবে শো করাবো সেটা দেখবো, এটাই আর কি। আর বাকিগুলো আমাদের লাগবে না, যেমন জিও লোকেশন, এটা আমাদের, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়। এখানে গেলে দেখবেন কোনো HTML নাই, সব কিছু সব হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তো দেখে মাথা নষ্ট করার কিছু নাই, এটা সব জাভাস্ক্রিপ্ট, ওকে। যেমন ট্রাই ইট করলে অ্যাক্সেস নেবে আর কি, আমি কোথায় আছি সেটা দেখাবে, ওকে। আর এগুলো আমাদের লাগবে না, কারণ এগুলো ইউজ করা হয় হচ্ছে গেমস তৈরি করার ক্ষেত্রে ক্যানভাস ইউজ করা হয়, গেমস HTML5 দিয়ে প্লাস জাভাস্ক্রিপ্ট দিয়ে গেমসও তৈরি করা হয়, তো এই গেমস তৈরি করার ক্ষেত্রে ক্যানভাসটা ইউজ করা হয়। আর গুগল ম্যাপ তো দেখলামই আমরা, এইটাও সেম গেমস তৈরি করার ক্ষেত্রেই ব্যবহার করা হয়, SVG, ওকে। আচ্ছা এখানে আরো কিছু ছিল, আর একটু দেখাই দিচ্ছি আপনাদের, জাস্ট কার্ডসেটে আসেন, সরি কার্ডসেটে না, সিম্বলে আসেন, সিম্বল অথবা এন্টিটিস এর মধ্যে আসেন। তো আমরা কিবোর্ড দিয়ে অনেক লেখা আছে যেগুলো লিখতে পারি না, যেমন এটা কি কিবোর্ডে আছে এরকম কোনো লেখা, তো আমরা লিখবো কিভাবে, লেখা তো লাগবে দরকার পড়ে। তো এটা লেখার জন্য শুধুমাত্র দেখেন, এটা তো লেখা যাবে না, শুধুমাত্র ডান পাশে যেটা আছে দেখছেন, ডান পাশে একটা কোড আছে দেখছেন, @rech, তারপর হচ্ছে সেমিকোলন, জাস্ট এইটাকে অথবা এইটাকে কপি করে শুধুমাত্র আপনি যেখানে শো করাতে চাচ্ছেন এই আইকনটা জাস্ট এখানে দিয়ে দিবেন। যেমন আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেসের পরে কি আইকনটা শো করবে, এখন এইটা ব্রাউজারে শো না করে শো করবে কোনটা, এই লেখাটা দেখেন আর শো করতেছে। যদি আমরা অন্য একটা কিছু চাই, মনে করেন আমরা চাচ্ছি কপিরাইটটা শো করবে, যে কপিরাইট যেটা সব ওয়েবসাইটে থাকবে দেখেন ফেসবুক কপিরাইট সিম্বল বলা হয় অথবা এন্টিটিস বলা হয় এটাকে। তো আমরা যদি কপিরাইট এন্টিটিস ইউজ করতে চাই, কি ইউজ করতে হবে আমাদের, এটা ইউজ করতে হবে,
মনে করেন এটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডের মধ্যে দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ডের এখানে কপিরাইট চিহ্নটা চলে আসবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে এন্টিটি। সেম একইভাবে সিম্বলটা ইউজ করতে হবে, সেম একইভাবে। আপনি যদি এগুলো ইউজ করতে চান তাহলে কি এটা অথবা এটা দিয়ে দিলেই সিম্বলটা চলে আসবে। হ্যাঁ, এটা সিম্বলের কোড এগুলো, ঠিক আছে? আরো যদি সিম্বল দেখতে চান অথবা এন্টিটি দেখতে চান, গুগলে সার্চ দিবেন, গুগলে আসেন, অনেক সিম্বল আছে আরো। এখানে সার্চ দেন HTML এন্টিটিস। এই যে এখানে একটা ওয়েবসাইট আসছে, কোনটার জন্য? এই যেটা স্ক্রল করে মনে করেন শেষ করতে পারবেন না। এই যে এত লাগে না অ্যাকচুয়ালি, ওই আমাদের @কপিরাইটটা আছে না, ওইটাই লাগে। আর হচ্ছে অনেক সময় আমরা ডলার লিখি, ইউরো লিখি, ওই সময় লাগে জাস্ট, এছাড়া আর কিছু লাগে না। ওগুলো এখানেই দেওয়া আছে, W3 স্কুলে সুন্দর করে দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট লাগে। আর এখানে দেখেন এগুলো আমাদের লাগে নরমালি, এই যে দেখছেন পার্সেন্টেজে পড়ে যে জন্য লাগে না নরমালি। তারপর দেখেন বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে, এইচ এর ক্যারেক্টার, এটা 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 এটা, যে এই ধরনের আইকন এটা শো করবে, এটা দিলে এন্টিটিস ইউজ করলে। জাস্ট আপনি যেটা ইউজ করতে চান যে কোনো একটা কপি করলেই হবে, কপি করে দিয়ে দিলেই কি আইকনটা চলে আসবে। এটাই আর কি। এখানে আর কিছু আছে কিনা দেখি ইম্পর্টেন্ট। না, আপাতত আর কিছু নাই। ক্লাস এখানেই শেষ করে দিলাম, বাট একটা কিছু বাকি আছে, এই জন্য একটু আগে শেষ করলাম। সেটা হচ্ছে কেটে দিই, এটা আপনাদের ফাইল দিয়ে দিব, এটা নো প্রবলেম। এখানে আরেকটা ফাইল তৈরি করি আমরা, তৈরি করা আছে অলরেডি। অ্যাবাউটের মধ্যে দেখি, খুবই মজা পাবেন এটা দেখে। মনে করেন আমরা একটু আগে লিখলাম না, HTML লেখা শুরু করলাম, তারপর হেড লিখলাম, তারপর বডি লিখলাম, অনেক কিছু লিখলাম কষ্ট করে। শুধুমাত্র HTML দিয়ে কোলন দিয়ে 5 লিখব, HTML:5 দিয়ে এখন Ctrl+E প্রেস করব কিবোর্ডে, Ctrl+E, সব চলে আসছে। দেখেন কি কি আসছে, ডক টাইপ HTML চলে আসছে। এখানে অতিরিক্ত একটা আসছে ল্যাঙ্গুয়েজ, না দিলেও সমস্যা নেই। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা হবে কি ইংলিশের, মানে US ইংলিশ হবে অ্যাকচুয়ালি, না দিলেও সমস্যা নাই, কিছু হবে না। দেখেন মেটা কার্সেট যেটা দিতে ইউজ করতেই হয় সেটা কি অটোমেটিক্যালি চলে আসছে, টাইটেল চলে আসছে। আমরা কি ওয়েবসাইটে টাইটেল ইউজ করি নর্মালি, দিস ইজ এ টাইটেল, মানে অটোমেটিক্যালি স্ট্রাকচারটা চলে আসছে শুধুমাত্র কি লেখার মাধ্যমে, HTML:5 Ctrl+E। আমরা মনে করেন কোন একটা ট্যাগ লিখতে যাচ্ছি, পি ট্যাগ, পি লিখে জাস্ট Ctrl+E প্রেস করবেন, পি ট্যাগ শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপর আমরা মনে করেন H1 ট্যাগ লিখবো, H1 লিখে জাস্ট Ctrl+E প্রেস করলাম। অথবা আপনি যত ট্যাগ লিখতে যাচ্ছেন জাস্ট ট্যাগের নামটা লিখে Ctrl+E, ইমেজ ট্যাগের মধ্যে SRCও চলে আসছে। তারপর ইনপুট লিখেন, ইনপুট লিখে Ctrl+E প্রেস করেন, অটোমেটিক্যালি টাইপ চলে আসে, কারণ টাইপ ছাড়া ইনপুট হয় না অ্যাকচুয়ালি। এর জন্য কি তারা টাইপটা অলরেডি অ্যাড করে রাখছে। তারপরে মনে করেন আমরা যাচ্ছি ইউএল এর ভিতরে, ইউএল হবে তাই তো, Ctrl+E। আচ্ছা, ইউএল এর ভিতরে আমরা যাচ্ছি কি হবে, এলআই হবে। তো ইউএল এর ভিতরে যদি এলআই লিখতে চাই, ইউএল লিখে একটা লেস দেন দিবেন, সরি গ্রেটার দেন দিয়ে এলআই দিলাম আমরা। এখন এটার মানে হচ্ছে ফার্স্টে ইউএল ট্যাগটা আসবে, ইউএল ট্যাগের ভিতরে এলআই ট্যাগ নামে আরেকটা ট্যাগ হবে। দেখেন, দেখছেন এলআই ট্যাগ চলে আসছে। আমরা যাচ্ছি এটার মধ্যে অনেকগুলো এলআই হবে, 10টা এলআই হবে, জাস্ট মাল্টিপল চিহ্নটা দিয়ে এটার মধ্যে এটা শিফট 8, কয়টা মানে যে কয়টা চাচ্ছি আমরা এলআই সেই কয়টা দিয়ে দিব। জাস্ট কয়টা চাচ্ছি, 10টা। Ctrl+E প্রেস করি, এখন 10টা চলে আসছে। আবার এলআই এর ভিতরে আমরা যাচ্ছি কি হবে, একটা বি ট্যাগও চলে আসবে। এলআই 10টা হওয়ার পরে প্রত্যেকটা এলআই এর মধ্যে কি ট্যাগ আসবে, বি ট্যাগ আসবে। এখন Ctrl+E প্রেস করেন, দেখেন বি ট্যাগ চলে আসছে, ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম। এখানে আপনি যাচ্ছেন এ ট্যাগ আসবে, এ ট্যাগটা চলে আসবে, এই ট্যাগ, এই স্টেপ ছাড়া এই ট্যাগ অচল, এই জন্য কি অটোমেটিক্যালি এই স্টেপটা চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে ইজি ওয়ে। যেমন আমরা টেবিল করতে যাচ্ছি, টেবিল করলাম, টেবিলের ভিতরে কি হবে, কি থাকবে, টিআর থাকবে, তাই তো? টিআর এর ভিতরে কি থাকবে, গ্রেটার দেন মানে হচ্ছে এটার ভিতরে থাকবে, টিডি থাকবে। টিডি কয়টা থাকবে, মনে করেন 5টা টিডি থাকবে। কলাম কয়টা, রো কয়টা হবে বলেন, রো মনে করেন 10টা রো হবে, 10টা রো এর ভিতরে প্রত্যেকটা রো এর মধ্যে কি থাকবে, 5টা করে কলাম থাকবে।
প্রত্যেকটা কলামের ভিতরে আবার কি লেখা যায়, প্রত্যেকটা কলামের ভিতরে একটা লেখা লিখবো। কি দিয়ে লেখা লিখবো? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। মনে করেন সেল। এটা অটোমেটিক্যালি কি প্রত্যেকটা কলামের মধ্যে, এই যে টিডি দেখছেন, টিডির মধ্যে সেলটা বসে যাবে অটোমেটিক্যালি। কন্ট্রোল প্রেস কাজ করতেছে না। আচ্ছা, সেল মনে লেখা যাবে না, তাহলে কন্ট্রোল প্রেস করেন, দেখেন আসছে কিনা। কন্ট্রোল ই, সবসময় কন্ট্রোল ই। দেখেন টেবিল চলে আসছে, টিআর চলে আসছে, টিআর চলে আসছে, টিআর চলে আসছে, 5টা করে কলামও চলে আসছে। ঠিক আছে, আমাদের কাজটা ইজি হয়ে গেল। ওকে, আচ্ছা এখন আপনাদের কম্পিউটারে যেয়ে দেখবেন যে কাজ করতেছে না। আপনাদের কম্পিউটারে এটা কাজ করবে না, কাজ করাতে হবে। আচ্ছা আরো কিছু আছে কিনা দেখি। আচ্ছা আরেকটা আছে, সেটা হচ্ছে আপনি পি লিখলেন, এখন এটাকে ডুপ্লিকেট করতে যাচ্ছেন। ডুপ্লিকেট করার জন্য জাস্ট ডান পাশে কার্সরটা রেখে কন্ট্রোল ডি প্রেস করবেন, অটোমেটিক্যালি ডুপ্লিকেট হইতে থাকবে। ডি ডুপ্লিকেট করার জন্য জাস্ট কন্ট্রোল ডি, আর বাকি ক্ষেত্রে কন্ট্রোল ই। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে এই যে শর্টকাটগুলো দেখাইলাম, শর্টকাট বলা হয় এটাকে। এই শর্টকাটগুলো আপনাদের কম্পিউটার কাজ করবে না, কারণ হচ্ছে আপনাদের কম্পিউটারের শর্টকাটগুলো ইনস্টল করা নাই। আপনাদের নোটপ্যাডটা ওপেন করে দেখবেন এখানে জেন কোডিং অপশনটা নাই। আমার এখানে আছে জেন কোডিং, তাই তো? আমাদের জেন কোডিংটা ইনস্টল দিতে হবে আমাদের কম্পিউটারে। ইনস্টল দিলেই কি আমরা শর্টকাটগুলো ইউজ করতে পারবো। এই যে HTML:5 লিখলাম, 5 লিখে কন্ট্রোল প্রেস করলাম, ফুল স্ট্রাকচারটা চলে আসলো। বাট আপনাদের কম্পিউটার আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনি জেন কোডিং ইনস্টল না দেন। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে জেন কোডিং ইনস্টল দিতে পারি। আচ্ছা, জেন কোডিং ইনস্টল দেওয়ার জন্য জেন কোডিং এর কোডটা আমাদের লাগবে। তো কোডটা মেবি ডাউনলোড ফোল্ডার আছে কিনা, এখানে সার্চ দেই, জেন লিখে সার্চ দিলে হবে। হ্যাঁ এখানে আছে। তো আমি আপনাদের এই ফাইলটা দিয়ে দিচ্ছি। এটা কপি করলাম, কপি করে দিয়ে দিলাম। দেখেন এটাকে ইনস্টল করার জন্য কি করতে হবে, এটা ওপেন করবেন। এখানে ওপেন করার পর যে 3টা ফাইল আছে এটাকে কপি করবেন, কপি করে সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন প্রোগ্রাম ফাইলস x86 লেখা আছে। অথবা যদি এরকম না থাকে তাহলে প্রোগ্রাম ফাইলসে যাবেন সরাসরি, অথবা দুইটা ফাইল থেকে নোটপ্যাড প্লাস প্লাস ফোল্ডারটা খুঁজবেন কোথায় আছে। যদি দুইটা থাকে কনফিউজ হয়ে যান, তাহলে দুইটা ফাইলে ওপেন করবেন, ওপেন করে দেখবেন কোথায় নোটপ্যাড প্লাস প্লাসটা আছে। ওপেন করবেন ফোল্ডারটাকে, ওপেন করে প্লাগইনস ফোল্ডারে যাবেন, যে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। আমার এখানে অলরেডি পেস্ট করা আছে, এজন্য রিপ্লেস করতে বলতেছে। শুধুমাত্র এটার ক্ষেত্রে এখন রিপ্লেস করেন, অথবা অন্য কোনো কিছু যদি আসে তাহলে কি করবেন, ট্রাই এগেন করবেন। দেখেন ইনস্টল হচ্ছে না, ইনস্টল হচ্ছে, ট্রাই এগেন দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে আমাদের নোটপ্যাডটা ওপেন থাকলে এটা ইনস্টল হবে না। ক্লোজ করে ট্রাই করেন, আবার কন্টিনিউ দেন, হয়ে গেছে। বুঝতে পারছি? যখন হয়ে যাবে তখন আপনি যদি নোটপ্যাডটা আবার ওপেন করেন, নোটপ্যাড প্লাস প্লাস, তাহলে দেখবেন ডান পাশে জেন কোডিংটা চলে আসছে। তার মানে হচ্ছে কি এখন আপনি শর্টকাট ইউজ করতে পারবেন। বুঝতে পারছি? এখন সহজ করে দিলাম। কি HTML কি অনেক কঠিন? অন্যান্য যত ল্যাঙ্গুয়েজ আছে HTML-টা সবগুলোর চেয়ে অনেক সহজ। একই জিনিস বারবার একবার প্র্যাকটিস করলেই মনে থাকে, সবাইকে দেখছি আমি। ঠিক আছে, মনে তো অবশ্যই রাখা যাবে। বাট আপনি যদি চিন্তা করেন, মাঝে মাঝে অনেক স্টুডেন্ট যে ভুলটা করে আমি বলি, সেটা হচ্ছে আমার ক্লাস দেখে যায়, মনে হয় যে সব পারতেছে। যখন কেউ বুঝায় মনে হয় যে সব বুঝে ফেলছে, আর বাসায় যে কিছু করা লাগবে না, সারা জীবন মনে থাকবে। বাট আপনি শিওর থাকেন যদি বাসায় যে প্র্যাকটিস না করেন 2 দিনেই ভুলে যাবেন। ঠিক আছে, বাসায় যে লিখতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আপনাদের নেক্সট উইকের কাজ অবশ্যই সাবমিট করতে হবে এটা। তো নেক্সট উইকের কাজ হচ্ছে আমি যা যা দেখাইছি HTML দিয়ে, ওগুলো দিয়ে একটা ওয়েবসাইটের মধ্যে কিছু একটা করবেন। আমি যা যা কিছু, আপনি ফর্ম তৈরি করলেন, H1, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, যা যা ছিল সব কিছু দিয়ে কিছু একটা করবেন। আর করার পরে অবশ্যই চেক করবেন এখানে ভিউ পেজ সোর্স করে, যেখানে কোনো রেড কালার আছে কিনা। আমার এখানে আছে এখনো, এই যে এখানে আছে, এইটা রেড কালার থাকলে সমস্যা নাই। এন্টিটিসটা অলওয়েজ রেড কালারই শো করে, এটা কোনো সমস্যা না। এন্টিটিস
এটা ছাড়া দেখবেন কোনো রেড কালার আছে কিনা, এবং যতগুলো ট্যাগ দেখাইলাম ততগুলো ট্যাগ আপনি আপনার HTML অ্যাসাইনমেন্টের মধ্যে ইউজ করবেন। ওকে, এই হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট।